সিংহ যখন কয়েক পা পিছিয়ে আসে এর মানে এই নয় যে সে ভয় পেয়ে গেছে। আসলে শিকারকে ধরে ছিন্ন ভিন্ন করবে বলেই সে কয়েক পা পিছিয়ে এসেছে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম। আজকের ভিডিওতে আমরা আবার কয়েক পা পিছিয়ে আসলাম। ভেক্টর থেকে আজকে আমরা আলোচনা করব কয়েক পা পিছিয়ে এসে একমাত্রিক গতি নিয়ে। গতিতে আমরা শেষ করেছিলাম আগে সরণ এবং অতিক্রান্ত দূরত্ব কি এবং তার উপর কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দ্রুতি এবং বেগ নিয়ে এবং এদের ওপর কিছু ম্যাথামেটিক্স বা নিউমেরিক্যাল সলভ করবার চেষ্টা করব। কিছু পা পিছিয়ে আসলাম এই কারণ ভেক্টরের কিছু টপিক যেটা দরকার সেই টপিকগুলোকে ছিন্ন ভিন্ন করবার জন্য একমাত্রিক গতির কিছু কনসেপ্ট ক্লিয়ার চাই, সেগুলো আমরা ওখানে ডিসকাশন করব। সেইটার জন্য আমাদেরকে কয়েক পা পিছিয়ে আসতে হবে। ভেক্টর পুরো ছিঁড়ে ফেলে রেখে দেবো একদম, ঠিক আছে? তো চলো, ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম। আজকে আবার স্টার্ট হচ্ছে একমাত্রিক গতি তোমাদের জন্য, আজকের পার্ট নাম্বার 3 ভিডিওর। তো চলো আজকে ডিসকাশন করা যাক দ্রুতি এবং বেগ। দেখো, এই যে আজকের ভিডিওতে আমরা এখানে লিখে রেখেছি দ্রুতি। এই দ্রুতি জিনিসটা কি আর বেগ জিনিসটা কি, সবার আগে বলে রাখি, দ্রুতি আর বেগ বোঝার জন্য আগের ভিডিওতে আমরা যেটা সরণ এবং অতিক্রান্ত দূরত্ব বুঝিয়েছিলাম সেই জিনিসটার কনসেপ্টটা একটুখানি ভালো করে ক্লিয়ার চাই, তবে দ্রুতি আর বেগটা খুব ভালো করে বুঝতে পারবে। অ্যাকচুয়ালি দ্রুতি কিছুই না, দ্রুতিটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব যে ছিল, অতিক্রান্ত দূরত্ব তার ভাই, অতিক্রান্ত দূরত্বের ভাইকে, অতিক্রান্ত দূরত্বের ভাই হচ্ছে দ্রুতি। আর অতিক্রান্ত দূরত্বের ভাইকে কি বললাম? অতিক্রান্ত দূরত্বের ভাইয়ের নাম কি? দ্রুতি। আর বেগ কি? বেগ হচ্ছে তোমার যেটা আমরা সরণ পড়িয়েছিলাম, সেই সরণের ভাইয়ের নাম হচ্ছে বেগ। বোঝা গেল? তাহলে দ্রুতিটা হচ্ছে অতিক্রান্ত দূরত্বের ভাই আর বেগটা হচ্ছে সরণের ভাই, ঠিক আছে? কি বললাম কথাটা বুঝতে পেরেছো? যেটা বলছি সেটা শোনো, যে যার ভাই, আমি যেটা বলছি ভাই, এরা ভাই, ঠিক আছে? এদের মধ্যে অন্য কোনো সম্পর্ক নেই, এরা ভাই, ঠিক আছে? দেখো ভালো করে বোঝো, অতিক্রান্ত দূরত্বের ভাইকে দ্রুতি, সরণের ভাইকে বেগ, ঠিক আছে? কনসেপ্ট চাই ক্লিয়ার, একদম ফুল কনসেপ্ট ক্লিয়ার করে রেখে দেবো একদম। ভিডিওটা যেরকম ভাবে বলছি খাতার মধ্যে নোট ডাউন করো, লেখো ভাই, লেখো কি আছে ভাই লেখো, ঠিক আছে? তাহলে অতিক্রান্ত দূরত্বের ভাই হচ্ছে দ্রুতি, সরণের ভাই হচ্ছে বেগ। কেন এদেরকে এর ভাই বলছি? এর কারণ হচ্ছে জাস্ট খালি দ্রুতি জানার জন্য যে ইকুয়েশনটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে এই যে অতিক্রান্ত দূরত্ব যেটা রয়েছে না, এই অতিক্রান্ত দূরত্বটাকে যদি আমি সময় দিয়ে ভাগ করতে পারি তাহলে আমি দ্রুতি পেয়ে যাব। আবার বেগ জানার জন্য এই সরণটাকে যদি আমি সময় দিয়ে ভাগ করতে পারি তাহলে আমি বেগ পেয়ে যাব। দেখো ইকুয়েশনটা এখানে লিখছি, দ্রুতি কথাটার মানে হলো অতিক্রান্ত দূরত্ব যেটা রয়েছে, অতিক্রান্ত দূরত্ব যেটা রয়েছে সেটাকে আমরা কি দিয়ে ভাগ করব? সেটাকে আমরা ভাগ করব হচ্ছে সময় দিয়ে। কথাটা বুঝতে পারলে কি বললাম? তাহলে অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ করছি, আমরা পাচ্ছি হচ্ছে দ্রুতি। তাই জন্যই বললাম দ্রুতিটা হলো অতিক্রান্ত দূরত্বের ভাই। কথাটা বোঝা গেছে? আর এইখানটাতে দেখো বেগ যে জিনিসটা এটাকে আমরা বার করব কি করে? সরণকে আমরা খালি যদি সময় দিয়ে ভাগ করে দিই, সরণকে যদি আমরা সময় দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা যে রাশিটা পাবো সেটা হচ্ছে বেগ পাবো। কথাটা কি বললাম বুঝতে পারলে? তাহলে জাস্ট কিছুই না, একদম ইজি জিনিস, খালি একটা জিনিস মাথার মধ্যে রাখবে যে অতিক্রান্ত দূরত্বকে আমরা যদি সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা দ্রুতি পাই, আমরা যদি সরণকে সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা বেগ পাই। আবার রিপিট করছি, কি বললাম? অতিক্রান্ত দূরত্বকে যদি সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা দ্রুতি পাবো, আমরা যদি সরণকে সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা বেগ পাবো। আশা করি কথাটা বুঝতে পেরেছো। তার মানে বুঝতে পারলে অতিক্রান্ত দূরত্বের সাথে সরাসরি রিলেশন রয়েছে দ্রুতির, সরণের সাথে সরাসরি রিলেশন রয়েছে বেগের। তাহলে এ হলো এর ভাই, এ হলো এর ভাই, এরা দুজন পরস্পর ভাই ভাই। কথাটা বোঝা গেল কি বললাম? এবার দেখো কনসেপ্টটা খালি ভালো করে বোঝো। আগের ভিডিওতে আমি বলেছিলাম অতিক্রান্ত দূরত্ব কিরকম রাশি ভাই? অতিক্রান্ত দূরত্ব ছিল হচ্ছে স্কেলার রাশি, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে স্কেলার রাশি ছিল। তাহলে দ্রুতি কি রাশি হবে? দ্রুতিও অবশ্যই স্কেলার রাশি হবে, ঠিক আছে? কি বললাম কথাটা বুঝতে পারলে? দ্রুতি কি রাশি হবে? অবশ্যই স্কেলার রাশি হবে। কেন স্কেলার রাশি হবে স্যার? কারণ অতিক্রান্ত দূরত্ব স্কেলার রাশি, তাহলে তার যে ভাই সেও তো স্কেলার রাশি হবে। আরে ভাই, একটা সিম্পল হিসাব, একটা সাধারণ কথা,
তোমার টাইটেল যদি সাপোজ ভট্টাচার্য হয়, তাহলে তোমার ভাইয়ের টাইটেলও ভট্টাচার্যই হবে, স্বাভাবিক বিষয়। তাহলে এ যদি স্কেলার হয় তাহলে এও তো স্কেলারই হবে, স্বাভাবিক বিষয় ভাই। একদম কনসেপ্ট ক্লিয়ার আশা করি। এবার দেখো স্মরণের ভাইকে, স্মরণের ভাই হচ্ছে বেগ। এবার স্মরণ কি রাশি ছিল ভাই? স্মরণ ছিল হচ্ছে ভেক্টর রাশি। তাহলে তার ভাই যেটা বেগ সেও কি রাশি হবে? তার ভাইও হবে হচ্ছে ভেক্টর রাশি। আশা করি কনসেপ্ট তোমাদের কাছে ক্লিয়ার আছে এতটা অবধি, ঠিক আছে? যে রাশি হবে তার ভাই তো সেই রাশিরই জিনিস হবে। কেন? কারণ সময়টা নিজে স্কেলার রাশি। এবার একটা কথা তুমি ঠান্ডা মাথা এখানটাতে বোঝো, অতিক্রান্ত দূরত্বটা স্কেলার রাশি, সময় হচ্ছে স্কেলার রাশি। পাশে খাতার মধ্যে লেখো, কি বললাম? পাশে খাতার মধ্যে লেখো অতিক্রান্ত দূরত্বটা কি রাশি? স্কেলার রাশি। সময়টা কি রাশি? স্কেলার রাশি। তাহলে একটা স্কেলার রাশিকে একটা স্কেলার রাশি দিয়ে ভাগ করছি, তাহলে অবশ্যই দ্রুতিটা স্কেলার রাশি পাবো। এই কারণের জন্যই লিখেছি দ্রুতিটা হচ্ছে স্কেলার রাশি। বোঝা গেল কনসেপ্ট? এবার এটাতে দেখো, স্মরণটা কি রাশি? স্মরণটা ভেক্টর রাশি। সময়টা কি রাশি? সময়টা স্কেলার রাশি। তাহলে একটা ভেক্টর রাশিকে একটা স্কেলার রাশি দিয়ে ভাগ করছি, তাহলে যেটা পাবো সেটা অবশ্যই ভেক্টর রাশি পাবো। সেই কারণের জন্য বেগটা কি রাশি লিখেছিলাম? ভেক্টর রাশি লিখেছিলাম। আশা করি এতটা অবধি তোমাদের কাছে কনসেপ্ট ক্লিয়ার আছে, ঠিক আছে? বুঝতে পেরেছো? আচ্ছা, এবার দেখো দ্রুতি যে জিনিসটা, তার যা ইকুয়েশন হবে সব আমরা এইখান থেকে বানাবো, আর বেগের যা ইকুয়েশন হবে এখান থেকে বানাবো। যেমন দেখো দ্রুতিকে আমরা দ্রুতির ফার্স্টে আমরা একক বার করবার চেষ্টা করছি। দ্রুতির ফার্স্টে একক বার করবার চেষ্টা করছি। কি করে একক বার করব? ফার্স্টে আমাদেরকে অতিক্রান্ত দূরত্বের একক জানতে হবে। অতিক্রান্ত দূরত্বের একক কি হয়? দুটো একক হয়, একটা হচ্ছে সিজিএস একক, একটা হচ্ছে এসআই একক। আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে ফার্স্টে এসআই একক, তারপরে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে সিজিএস একক। অতিক্রান্ত দূরত্বের যেটা এসআই একক হবে সেটা হচ্ছে তোমার মিটার হবে। অতিক্রান্ত দূরত্বের যেটা এসআই একক হবে সেটা হচ্ছে মিটার হবে। কেন? কারণ আমি তোমাদেরকে বলেছিলাম যে অতিক্রান্ত দূরত্ব মানে হচ্ছে কি, তুমি একটা স্থান থেকে অন্য আর একটা স্থানে যেটা গেছো সেটাই হচ্ছে তোমার অতিক্রান্ত দূরত্ব। মানে সাপোজ একটা স্থান থেকে তুমি আর একটা স্থানে গেলে, ঠিক আছে, তাহলে তোমার অতিক্রান্ত দূরত্ব কি হচ্ছে? তোমার অতিক্রান্ত দূরত্বটাকে মাপবো কিসে? তুমি এখান থেকে কতটা সরেছো, ঠিক আছে? তুমি তোমার বাড়ি থেকে মনে করো তুমি একটা অন্য কোনো জেলায় গেছো, সাপোজ তুমি হয়তো দার্জিলিং থাকো, তুমি দার্জিলিং থেকে তুমি হয়তো জলপাইগুড়ি গেছো, তুমি দার্জিলিং থেকে তুমি হয়তো জলপাইগুড়ি গেছো। তোমার পথের কতটা দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটাকে কি দিয়ে মাপবো? অবশ্যই মিটার এককে মাপবো। সেটাকে তো এমন হবে না যে সেই এককটাকে আমরা কখনো টাকা দিয়ে মাপবো, সেই এককটাকে তো এমন হবে না যে সেই এককটাকে অন্য কোনো একক দিয়ে মাপবো, যেমন সেকেন্ড দিয়ে মাপবো, এটা তো হবে না, বা ফারেনহাইট দিয়ে মাপবো, এটা তো বলতে পারি না। তুমি বাঁ দিক থেকে ডান দিকে তুমি 5 ফারেনহাইট সরেছো, ডান দিক থেকে বাঁ দিকে তুমি 6 ডিগ্রি সেলসিয়াস সরেছো, এটা তো বলতে পারি না। অতিক্রান্ত দূরত্বের একক কি? অতিক্রান্ত দূরত্বের এসআই একক সিম্পল ভাষায় সেটা হচ্ছে মিটার। তাহলে অতিক্রান্ত দূরত্বের যেটা একক হয় সেটা হচ্ছে তোমার মিটার হয়। সময়ের যেটা একক হয়, সময়ের একক সেকেন্ড হয়। তাহলে যেটা দ্রুতির একক দাঁড়াবে সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড এটা কার একক? এটা হচ্ছে দ্রুতির একক। দ্রুতির একক কি? দ্রুতির একক হচ্ছে মিটার পার সেকেন্ড। এটা কোন পদ্ধতিতে? এটা অবশ্যই এসআই পদ্ধতিতে। ক্লিয়ার হলো কনসেপ্ট? সিজিএসে কি হবে? সিজিএসে যেটা অতিক্রান্ত দূরত্ব থাকবে, সিজিএসে অতিক্রান্ত দূরত্বের একক হবে হচ্ছে সেন্টিমিটার, আর সময়ের এককটা চেঞ্জ হবে না, সময়ের এককটা সেকেন্ডই থাকবে। তাহলে আলটিমেট যে এককটা দাঁড়াবে সেটা হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কোন একক? এটা হচ্ছে আমাদের সিজিএস একক। এটা হচ্ছে আমাদের সিজিএস একক। আমি ফ্রেশ করে সব লিখে দেবো, আগে রাফে বোঝাতে যাচ্ছি, পরে ফ্রেশ ভ্যালু লিখবো। ঠিক আছে, আগে জাস্ট এই জিনিসগুলো নোট ডাউন করো, রাফ করো, খাতার মধ্যে রাফ করো, কোনো অসুবিধা নেই, পরে ফ্রেশও থাকবে জিনিসটা। ঠিক আছে, তাহলে দেখো অতিক্রান্ত দূরত্বের এসআই একক হলো মিটার, মিটার লিখেছিলাম। সময়ের এসআই একক হলো সেকেন্ড, সেকেন্ড লিখেছিলাম। তাই জন্য দ্রুতির যেটা একক দাঁড়ালো মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। এই জন্যই বললাম যে দ্রুতির একক হচ্ছে মিটার পার সেকেন্ড। কিন্তু এটা কোন পদ্ধতিতে? এটা হচ্ছে এসআই পদ্ধতিতে। কি বললাম? এটা কোন পদ্ধতিতে? এটা হচ্ছে এসআই পদ্ধতিতে। আবার আমরা যদি সিজিএস পদ্ধতিতে হিসাব করি তাহলে কি হবে? অতিক্রান্ত দূরত্বের যেটা সিজিএস একক সেটা সেন্টিমিটার, সময়ের যেটা সিজিএস একক সেটা হচ্ছে সেকেন্ড। তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড, ওই জন্য সিএম পার সেকেন্ড, এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে। বোঝা গেল কথাটা কি বললাম? আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে এতটা অবধি। ঠিক আছে, তাহলে যেহেতু অতিক্রান্ত দূরত্ব স্কেলার রাশি ছিল, তাই জন্য দ্রুতিও হচ্ছে স্কেলার রাশি। ক্লিয়ার আছে কনসেপ্ট? এত অবধি মামলা সেট আছে। ঠিক আছে, এতটা অবধি কোনো অসুবিধা না থাকার কথা না। আচ্ছা, এবার দেখো বেগের ক্ষেত্রে বোঝো, বেগের ক্ষেত্রে খালি বোঝো। বেগের ক্ষেত্রে দেখো, বেগের ক্ষেত্রে যেটা হচ্ছে তোমার মিটার, বেগের ক্ষেত্রে যেটা স্মরণ ছিল, স্মরণের একক হচ্ছে তোমার মিটার, সময়ের একক হচ্ছে তোমার সেকেন্ড। ঠিক আছে, আর মাঝখানে বাই চিহ্নটা ছিল, তাহলে এখানেও বাই চিহ্ন দেবো। তাহলে বেগের যে এককটা হচ্ছে সেটা দাঁড়াচ্ছে কি? মিটার পার হচ্ছে সেকেন্ড। এটা কোন পদ্ধতিতে? এটা অবশ্যই এসআই পদ্ধতিতে।
বুঝতে পেরেছো নিশ্চয়ই? স্মরণের এসআই একক কী রে ভাই? স্মরণ মানে তুমি এখান থেকে একটা জায়গায় সরেছো। স্মরণ আর অতিক্রান্ত দূরত্ব আগের ক্লাসের কনসেপ্ট, এই ক্লাসে নিশ্চয়ই ডিসকাশন করবো না, ওটা আগের ক্লাসে ডিসকাস হয়ে গেছে। যারা স্মরণ আর অতিক্রান্ত দূরত্বর সিম্পল হিসাব জানো না তারা আগের ভিডিও দেখবে, দেখলে এটা বুঝতে পারবে। ঠিক আছে, আগের ভিডিওতে করে দেওয়া আছে, ঠিক আছে, বুঝতে পারবে। তাহলে স্মরণের একক হচ্ছে মিটার, তাই জন্য মিটার লিখেছি। সময়ের একক হচ্ছে সেকেন্ড, তাই জন্য মিটার পার সেকেন্ড, তাই জন্য এসআই একক দাঁড়ালো মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে এসআই একক। ঠিক আছে, সিজিএস একক কী হবে? সিজিএস একক যেটা স্মরণ রয়েছে তার একক সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার, সিজিএস একক সেন্টিমিটার, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে কি দাঁড়াবে? সময়ের একক যেটা এটা 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 হিসাব করলে দাঁড়াবে সেন্টিমিটার পার হচ্ছে সেকেন্ড। এটা কি একক? এটা হচ্ছে সিজিএস একক। কথাটা বুঝতে পারলে? তাহলে সিজিএস একক কি হচ্ছে? সেন্টিমিটার পার সেকেন্ড। এসআই একক কি হচ্ছে? মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বেগের একক, বেগের একক সিজিএসে, এটা হচ্ছে বেগের একক এসআইতে। বোঝা গেল কথাটা? যেহেতু স্মরণ ভেক্টর রাশি ছিল তাই জন্য বেগটাও কি রাশি হয়েছে? ভেক্টর রাশি হয়েছে। কনসেপ্ট এতটা অবধি ক্লিয়ার তোমাদের কাছে? এতটা অবধি তোমাদের কাছে কনসেপ্ট ক্লিয়ার? ঠিক আছে, এবার দেখো, এবার আমরা এই জায়গাটাকে মুছছি। অতিক্রান্ত দূরত্বের একটা সিম্পল কনসেপ্ট বলবো, আগের ক্লাসে বলা হয়ে গেছে, এই ক্লাসে আবার বলবো। ঠিক আছে, যদি একবার মাথার মধ্যে ঠিকঠাক করে ঢুকে যায় তাহলে অতিক্রান্ত দূরত্ব আর বেগও মাথার মধ্যে একদম ঠিকঠাক করে ঢুকে যাবে, কোনো জায়গাতে কোনো সমস্যা থাকবে না। চলো দেখো, তাহলে দেখো, ধরা যাক এইখানটাতে তোমার বাড়ি, এইচ মানে তোমার হোম, এইখানটাতে তোমার হচ্ছে স্কুল, এখানে হচ্ছে এস স্কুল। তোমার বাড়ি থেকে তোমার স্কুলের যে দূরত্ব ধরে নিলাম হচ্ছে 10 কিলোমিটার। তোমার বাড়ি যেটা হোম সেখান থেকে তোমার যে স্কুল তার দূরত্ব ধরে নিলাম হচ্ছে কত? 10 কিলোমিটার। এবার দেখা গেল তুমি হয়তো তোমার বাড়ি থেকে বেরিয়ে তুমি কি করলে? তোমার স্কুলের দিকে গেলে। তার মানে তুমি কত কিলোমিটার? তোমার অতিক্রান্ত দূরত্ব কত? এই পজিশানে তোমার অতিক্রান্ত দূরত্ব কত বলো আগে? অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব কত? স্মরণ কত? দুটো জিনিস ক্লিয়ার করো ভালো করে। ঠিক আছে, দেখো, হোম থেকে যখন তুমি স্কুলের দিকে যাচ্ছ, তোমার ঘর থেকে যখন তুমি স্কুলের দিকে যাচ্ছ, হোম থেকে তুমি বেরিয়েছো, স্কুলে তুমি গেছো, তোমার অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 10। ঠিক আছে, 10 কিলোমিটার। তোমার স্মরণ কত? হোম থেকে স্কুলে যাওয়ার জন্য তোমার স্মরণ হচ্ছে 10 কিলোমিটার। কি বললাম বোঝা গেছে? এত অবধি কোনো সমস্যা নেই। এবার তুমি কি করছো? তোমার স্কুলে তুমি গেছো, স্কুলে পড়াশোনা করেছো, স্কুল ছুটি হয়েছে, স্কুল থেকে আবার তুমি কি করেছো? বাড়িতে চলে এসছো। তোমার অতিক্রান্ত দূরত্ব কত হবে? 10 কিলোমিটার তুমি গেছো, আবার 10 কিলোমিটার তুমি এসছো, তাহলে 10 + 10 সমান সমান হবে হচ্ছে 20 কিলোমিটার। এই 20 কিলোমিটারটা হবে তোমার হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। কিন্তু তোমার যদি স্মরণ জিজ্ঞাসা করি কত হয়েছে, তুমি স্কুল থেকে যে ঘরে ফিরে এসছো, তোমার স্মরণ কত হয়েছে? এইখানটাতে স্মরণ ক্ষেত্রে কিন্তু হবে 10 - 10 = হবে 0 কিলোমিটার। অর্থাৎ তুমি কোনো স্মরণই করনি, তোমার স্মরণ হচ্ছে 0। মানে ব্যাপারটা হচ্ছে এটাই, যে ভালো করে শুনে নাও জিনিসটা, ভালো করে আগে কনসেপ্টটা ক্লিয়ার করো, যে স্মরণ মানে হচ্ছে তোমার প্রাথমিক বিন্দু আর অন্তিম বিন্দুর মধ্যে দূরত্ব। তোমার প্রাথমিক বিন্দু কোথায় ছিল? হোম। এখান থেকে তুমি যাত্রা শুরু করেছিলে, সব কিছু কাজ ফাজ মিটিয়ে তুমি আবার কোথায় আসলে? হোমেই আসলে। তাহলে তোমার প্রাথমিক বিন্দু এখানে, আবার কাজ ফাজ মিটিয়ে স্কুলে পড়াশোনা করে টোরে আবার তুমি হোমে আসছো। তাহলে তোমার প্রাথমিক বিন্দুও হোমে, তোমার অন্তিম বিন্দুও হোমে। তাহলে প্রাথমিক বিন্দু আর অন্তিম বিন্দুর মধ্যে কোনো দূরত্ব আছে কি? তুমি প্রাথমিক বিন্দু তো হোম থেকেই যাত্রা শুরু করেছো, ফিরে এসেছো কোথায়? হোমেতেই এসছো, মানে ঘরেতেই এসছো। তাহলে প্রাথমিক বিন্দু আর অন্তিম বিন্দুর মধ্যে কি কোনো দূরত্ব আছে? উত্তর হচ্ছে নেই। যদি না থাকে তাহলে দুটোর মধ্যে যে স্মরণটা হবে সেটা হচ্ছে 0 হবে। কথাটা বোঝা গেল? তাহলে স্মরণ কি হলো? স্মরণ হলো হচ্ছে এটা 0 স্মরণ। ঠিক আছে, অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব এটা 20 কিলোমিটার। বোঝা গেছে কনসেপ্ট? এতটা অবধি মামলা সেট আছে, এতটা অবধি ঠিকঠাক আছে, এতটা অবধি। আচ্ছা, ধরো এ পয়েন্ট থেকে তুমি যাত্রা শুরু করে তুমি এখানে বি পয়েন্টে গেছো, এটা বি পয়েন্ট, এটা এ পয়েন্ট। এ পয়েন্টের দূরত্ব হচ্ছে ধরে নিলাম তোমার হচ্ছে 3 কিলোমিটার। ঠিক আছে, তুমি কি করলে? বি পয়েন্ট থেকে আবার এখানে সি পয়েন্টে গেলে, বি পয়েন্ট থেকে তুমি আবার সি পয়েন্টে গেলে, সি পয়েন্টে গেলে তোমার হচ্ছে 4 কিলোমিটার। বি পয়েন্ট থেকে সি পয়েন্টে গেলে তোমার ইসে কত হচ্ছে? 4 কিলোমিটার হচ্ছে। তোমাকে যদি বলি তুমি অতিক্রান্ত দূরত্ব কত করেছো, তোমার অতিক্রান্ত দূরত্ব কত, এটা যদি বার করতে বলি, তাহলে কি করতে হবে? এবির যে দূরত্ব আর বিসির যে দূরত্ব, অর্থাৎ এখানে 3 কিলোমিটার আর এখানে 4 কিলোমিটার, দুটোকে যোগ করতে হবে। অর্থাৎ 3 + 4 = হচ্ছে 7 কিলোমিটার। এটা হচ্ছে তোমার অতিক্রান্ত দূরত্ব। বোঝা গেল কনসেপ্ট? কিন্তু তোমাকে যদি বলি তোমার স্মরণ কত হয়েছে বার করো, তোমার স্মরণ কত হয়েছে বার করো, স্মরণ কত হয়েছে বার করো। স্মরণ বার করতে হলে তখন কি করতে হবে? তোমার যে প্রাথমিক বিন্দু এ আর যেটা অন্তিম বিন্দু সি, এই দুটোর মাঝখানে সবথেকে যেটা ক্ষুদ্রতম দূরত্ব সেটা হচ্ছে এটা, সরলরৈখিক যেটা দূরত্ব। তাহলে তোমাকে যদি স্মরণ বার করতে দেয়, তাহলে তোমার প্রাথমিক বিন্দু আর তোমার অন্তিম বিন্দুর মধ্যে যেটা সরলরৈখিক দূরত্ব, ক্ষুদ্রতম যেটা সরলরৈখিক দূরত্ব, সেটা হচ্ছে তোমার স্মরণ।
সরণ মানে এই জায়গাটাকে বার করতে হবে। দেখো এটা হচ্ছে 3, এটা 4, পিথাগোরাসের উপপাদ্য। তাহলে অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে এটা কত হবে বুঝতেই পারছো, √3 স্কোয়ার প্লাস হচ্ছে 4 স্কোয়ার ইকুয়াল টু অ্যান্সার বেরোবে 5। বুঝতে পেরেছো কি বললাম? 5 কিলোমিটার বেরোবে, এটা 5 কিলোমিটার বেরোবে। বুঝতে পারলে তো? এটা হচ্ছে ভূমি স্কোয়ার আর এটা হচ্ছে লম্ব স্কোয়ার। তাহলে ভূমি স্কোয়ার আর লম্ব স্কোয়ারের যোগ আর তার রুট করে দিলে তাহলে তোমার অতিভুজটা বেরোবে, সেটা হচ্ছে 5 কিলোমিটার। পিথাগোরাসের সূত্র লাগিয়ে করবে। আরে ভাই এই সূত্র লাগাতে পারবে না? এসি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে লম্ব বলতে কোনটা, বিসি স্কোয়ার, আর ভূমি বলতে কোনটা, এবি স্কোয়ার। ঠিক আছে, তোমাকে কোনটা বার করতে হবে? এসি। তাহলে এসি স্কোয়ার যদি তুলে দিই তাহলে এবার কি আসবে? রুট আসবে। বিসির মান বিসির জায়গায় বসিয়ে দেবে 4, এখানে এসির জায়গায় এবির জায়গাতে এবির মান বসিয়ে দেবে, ক্যালকুলেশন করবে 5 অ্যান্সার পাবে। বোঝা গেল কি বললাম? তাহলে দেখো তো এইখানে যখন আমি অঙ্কটা করলাম, সরণ বার করলাম, তখন বেরিয়েছিল 0, এখানে সরণ বার করেছি দেখো 5 বেরিয়েছে। দেখতে পেয়েছো কি বলেছি? তাহলে দেখো আমার কাছে কথাটা হলো, আমার সরণ যেটা, সরণটা কখনো কখনো কি হচ্ছে, সরণটা শূন্য হতে পারে। ধরো তুমি এখান থেকে যাত্রা শুরু করেছো, এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করে তুমি বি পয়েন্টে গেছো, বি পয়েন্ট থেকে তুমি সি পয়েন্টে গেছো, সি পয়েন্ট থেকে তুমি আবার এ পয়েন্টে ফিরে এসছো, এ পয়েন্টে ফিরে এসছো। তাহলে তুমি যেখান থেকে যাত্রা শুরু করেছিলে এ পয়েন্টে, তুমি আবার এ পয়েন্টেই ফিরে আসলে, তাহলে তোমার সরণ কত হলো? তোমার সরণ হলো হচ্ছে 0। কিন্তু ধরায় তোমাকে যদি বলি অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে কিন্তু সেটা 0 হবে না। মনে করো এবির মান 3 কিলোমিটার, এটার মান 4 কিলোমিটার, আর এসির মান হচ্ছে 5 কিলোমিটার। অতিক্রান্ত দূরত্ব কত হবে? 3 আর 4 7 আর এই 5, টোটাল হচ্ছে অতিক্রান্ত দূরত্বটা কিন্তু হবে, অতিক্রান্ত দূরত্ব মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব কত হবে? 12 কিলোমিটার। যদি বলি সরণ কত হবে? সরণ কিন্তু তুমি যেখান থেকে যাত্রা শুরু করেছো, এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করে আবার তুমি এ পয়েন্টেই ফিরে এসছো, অর্থাৎ সরণ কিন্তু হবে হচ্ছে 0। সরণটা কী হবে ভাই? সরণটা হবে হচ্ছে 0। অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 12, সরণ হচ্ছে 0। তাহলে আমরা দেখতে পেলাম যে সরণটা 0 হতে পারে। অতিক্রান্ত দূরত্ব কি কখনো 0 হবে? উত্তর হচ্ছে না, হবে না। সময় বাড়ার সাথে সাথে অতিক্রান্ত দূরত্ব কি হবে? অলওয়েজ বাড়বে। কিন্তু সরণ কি হবে? সময় বাড়ার সাথে সাথে বাড়তেও পারে। ঠিক আছে, বাড়তেও পারে। যেমন এখানে বেড়েছিল 5 কিলোমিটার হয়েছিল, আবার দেখো এখানে কমে 0 হয়ে গেছে। যদি তুমি আবার সি থেকে এতে ফিরে আসো তাহলে কমে 0 হয়ে গেছে। তাহলে সময় বাড়ার সাথে সাথে সরণ কি হতে পারে? সরণ বাড়তেও পারে, কমতেও পারে। আবার একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো এখানে হোম থেকে যখন তুমি স্কুলে গেছিলে 10 কিলোমিটার তোমার সরণ হয়েছিল। ঠিক আছে, মনে করো তুমি ঘর থেকে মানে তোমার হোম থেকে তুমি যখন তোমার স্কুলে গেছিলে তখন তোমার সরণ কত কিলোমিটার হয়েছিল? 10 কিলোমিটার। এটার জন্য ধরলাম তোমার হয়তো 2 ঘন্টা টাইম লেগেছিল। তাহলে স্কুল থেকে আবার হোমে ফিরে আসতে তোমার একই টাইম লাগা উচিত, 2 ঘন্টা। তাহলে 2 ঘন্টা আর 2 ঘন্টা 4 ঘন্টা হলো। 4 ঘন্টাতে দেখো তোমার সরণ কিন্তু 0 হয়ে গেল। তুমি যেখান থেকে যাত্রা শুরু করেছিলে তুমি আবার সেখানেই ফিরে আসলে, সরণ তোমার 0 হয়ে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে সরণটা কি হতে পারে? সরণটা 0 হতে পারে। সরণ 0 কখন হয়? যে পয়েন্ট থেকে যাত্রা শুরু করছো সেই পয়েন্টেই যদি আবার ফিরে আসো তাহলে হচ্ছে তোমার সরণ 0 হয়। এক্সাম্পল হিসাবে আর একটা বলি, মনে করো তুমি সকালবেলা ঘুম থেকে উঠেছো, তোমার মা বললো পড়াশোনা তো বাড়িতে করিস না, একটা কাজ কর, বাড়ি থেকে যা, এখান থেকে বেরিয়ে বাজার করে নিয়ে যা। তাহলে বাজার করতে তুমি গেলে, ঠিক আছে, বাজার করে টোরে তুমি চিকেন, তারপর হচ্ছে মটন সব নিয়ে টিয়ে তুমি ধরো বাড়িতে ফিরলে। ঠিক আছে, তাহলে তুমি বাজার অবধি গেলে, বাজার থেকে আবার বাড়ি চলে আসলে, তাহলে তোমার সরণ কত হলো? সরণ কত হলো? তুমি বাজার গেছো, বাজার থেকে আবার বাড়ি এসছো, সরণ কত হয়েছে? যেখান থেকে যাত্রা শুরু করেছো সেখানেই ফিরে এসছো, সরণ কত? সরণ হচ্ছে 0। তোমাকে যদি বলে অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব কিন্তু 0 হবে না। তুমি তোমার বাড়ি থেকে বাজার অবধি যতটা দূরত্ব, মনে করলাম 2 কিলোমিটার দূরত্ব, তাহলে 2 কিলোমিটার তুমি গেছো, আবার 2 কিলোমিটার বাড়ি এসছো, তাহলে টোটাল ক কিলোমিটার হলো? 4 কিলোমিটার। ওই 4 কিলোমিটার হচ্ছে তোমার অতিক্রান্ত দূরত্ব হবে। তাহলে সময় বাড়ার সাথে সাথে অতিক্রান্ত দূরত্ব কিন্তু অলওয়েজ বাড়বে, কিন্তু সরণটা সময় বাড়ার সাথে সাথে কিন্তু কমতেও পারে আবার বাড়তেও পারে। এখান থেকে তুমি যখন বাড়ি থেকে যখন তুমি ইসে অবধি গেছো, বাজার অবধি গেছো, দেখা গেল সব থেকে শর্টেস্ট ডিস্টেন্স হচ্ছে হয়তো 2 কিলোমিটার, তাহলে তোমার 2 কিলোমিটার সরণ হলো, তাহলে ওটা হচ্ছে অত দূর অবধি সরণ 2 কিলোমিটার, কিন্তু ফিরে আসলে আবার 2 কিলোমিটার মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 0 কিলোমিটার। তাহলে আমি দেখতে পেলাম সময় বাড়ার সাথে সাথে আমাদের সরণ 0 হতে পারে বা কমতে পারে, কিন্তু অতিক্রান্ত দূরত্ব কখনো কমে না। তাহলে আমার কাছে একটাই সিম্পল কোয়েশ্চেন, যে দ্রুতি আর বেগের মধ্যে তাহলে কে 0 হতে পারে? এতক্ষণ ধরে যা কনসেপ্ট বুঝিয়েছি এরপরে ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। দ্রুতি আর বেগের মধ্যে তাহলে কে 0 হতে পারে? দ্রুতি কার ভাই? অতিক্রান্ত দূরত্বের ভাই। অতিক্রান্ত দূরত্ব কখনো 0 হয়েছে? হয়নি। তাহলে অতিক্রান্ত দূরত্ব কখনো 0 হতে পারে না, তাই জন্য দ্রুতিটাও 0 হবে না। কিন্তু তোমাকে যদি আমি বলি বেগ কি 0 হতে পারে? উত্তর হচ্ছে হ্যাঁ, বেগ 0 হতে পারে। কারণ বেগ মানে আমরা জানি সরণ বাই হচ্ছে সময়। সরণটা কি 0 হয়েছিল?
সরণটা কি জিরো হয়েছিল? উত্তর হচ্ছে হ্যাঁ, সরণ জিরো হয়েছিল। সরণ জিরো হয়েছিল, সময় যা পারে থাক না কেন, টি টাইম ধরে নিলাম, যা পারে থাক না কেন, জিরোকে টি দিয়ে ভাগ করবে, অ্যান্সার পাবো জিরো। যেহেতু সরণ শূন্য হতে পারে তাই জন্য বেগটাও কি হবে? বেগটাও দেখো শূন্য হবে। বুঝতে পারলে? যেহেতু সরণটা শূন্য হতে পারে তাহলে শূন্যকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে শূন্য হয়, তাই জন্য বেগটাও কি হবে? শূন্য হতে পারে। তাহলে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে তোমাদের এতটা অবধি, যে সময় বাড়ার সাথে সাথে বেগ বাড়তেও পারে, বেগ কমতেও পারে। সরণের ক্ষেত্রে কি হবে? সরণ দেখো, সরণ কিন্তু জিরো হচ্ছিল মানে কমে যাচ্ছিল, তাই জন্য বেগটাও কমতে পারে। আশা করি কনসেপ্ট এতটা অবধি তোমাদের কাছে একদম পুরো মজবুত হয়ে গেছে। এতটা অবধি কনসেপ্ট নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক আছে? সরণ মানে সবসময় জেনে রাখবে তোমার যেটা প্রাথমিক দূরত্ব আর যেটা অন্তিম দূরত্ব সেটার মধ্যে ডিস্টেন্স, যেটা সব থেকে শর্টেস্ট যেটা ডিস্টেন্স, যেটা সরলরৈখিক দূরত্ব, সেটাই হচ্ছে তোমার সরণ। ঠিক আছে? এতটা অবধি ক্লিয়ার আছে মামলা? ঠিক আছে, এবার একটা বৃত্তপথ একটা ছোট্ট জিনিস বলবো, বলে এবার থিওরি পার্ট পড়াবো, পড়ানোর প্রায় শেষের দিকে আমরা, তারপরে ম্যাথামেটিক্সে ঢুকবো। দেখা যাক যে ধরে নিলাম যে এই গোটা বৃত্তাকার মাঠটার, এটা ধরো একটা বৃত্তাকার মাঠ, এই বৃত্তাকার মাঠটার ব্যাসার্ধ হচ্ছে ছোটো হাতের আর। তুমি কি করেছো? তুমি এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছো, এটা এ পয়েন্ট, তুমি এখানের বি পয়েন্টে এসে পৌঁছেছো। এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করে তুমি বি পয়েন্টে পৌঁছেছো। তোমাকে যদি বলি তোমার অতিক্রান্ত দূরত্ব কত, তাই তোমাকে এই এ বির এই যে ব্যাকা যে লাইনটা, এই ব্যাকা লাইনটাকে বার করতে হবে। ব্যাকা লাইনটা হবে কি? ব্যাকা লাইনটা কি হবে? ব্যাকা লাইনটা হবে হচ্ছে তোমার অতিক্রান্ত দূরত্ব। অদু মানে অতিক্রান্ত দূরত্ব। ব্যাকা লাইনটা, এবি যে লাইনটা, এটা হবে অতিক্রান্ত দূরত্ব। তো এটাকে আমরা বৃত্তের চাপ বলে থাকি, জেনারেলি এটাকে এস দিয়ে লেখা হয়। ঠিক আছে, এটা আর, আমি এইখান থেকে এই লাইনটা জুড়ে দিলাম, ধরলাম এই জায়গার কোনটা হচ্ছে থিটা। আগের ক্লাসে বলা জিনিস সেটা হচ্ছে এই ব্যাকা যে লাইনটা, এই এবি লাইনটাকে যদি বার করতে হয়, এবি লাইনটাকে যদি বার করতে হয়, ঠিক আছে, অতিক্রান্ত দূরত্বের জন্য, এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্বের জন্য, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। অতিক্রান্ত দূরত্বের জন্য যদি বার করতে হয় তাহলে আমি কি করে বার করব? এবির যে মানটা হবে সেটা হচ্ছে এস ইজিক্যাল টু আর থিটা। এটা আগের ক্লাসে বলেছি, যারা অতিক্রান্ত দূরত্বের ভিডিও দেখে এসছো, অতিক্রান্ত দূরত্ব সরণ, তারা নিশ্চয়ই জানবে যে আমরা বলেছিলাম এবির মানটা, এই কার্ভ লাইনটা, এই ব্যাকা লাইনটা বার করতে হলে এটাকে আমরা এস ধরবো, এটা আমাদের আর এইখান থেকে এইটার মধ্যে যে কোণটা সেটা হচ্ছে থিটা। এটাকে চলো এটাকে নাম দিয়ে দিলাম, এটাকে পি নাম দিয়ে দিলাম সাপোজ। তাহলে কি হয় ফর্মুলাটা? এই ব্যাকা লাইনটা বার করার ফর্মুলা হচ্ছে আর এই থিটার গুণ, আর এই থিটার গুণ, তাহলে এই ব্যাকা লাইনটা বেরিয়ে যাবে। এবি মানে হচ্ছে এস, এই এবিটাকে আমরা কত ধরছি? এবিটাকে এস ধরছি, আর থিটা। ঠিক আছে, এবি ইকুয়াল টু এস, এবি মানে কোনটা? এবি মানে এসটা, তাই জন্য এবির জায়গাতে এস লিখেছি, সেটার মান কত? আর ইন্টু থিটা। এখানে থিটাটা কিন্তু মনে করে কিসেতে বসাতে হবে? রেডিয়ানে বসাতে হবে, রেডিয়ানে বসাতে হবে। তাহলে এই যে এবি মান যেটা এস ধরেছো সেটার মান যে আর থিটা লিখছো, এটা আমরা কি বার করছি? এটা আমরা বার করছি অতিক্রান্ত দূরত্ব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, খাতার মধ্যে নোট ডাউন করো। এটা কিন্তু এবি যে মানটা বার করলাম এটা কিন্তু অতিক্রান্ত দূরত্ব বার করেছি, এটা কিন্তু সরণ বার করিনি। সরণটা আমরা এই সাইডে বার করব। সরণটা কি করে বার করব? দেখো, সরণের যেটা ফর্মুলা হবে, সরণটা হবে কোনটা? এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে যেটা ক্ষুদ্রতম সরলরৈখিক দূরত্ব, মানে এটা এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে যেটা ক্ষুদ্রতম সরলরৈখিক দূরত্ব, মানে এই যে লাইনটা, এই লাইনটা। তো এই লাইনটা বার করে কি করে? এবি লাইনটা, এবি লাইন যেটা সরণ, সেটা বার করার ফর্মুলা হচ্ছে 2r sin থিটা বাই 2। এখানে থিটাটাকে তুমি রেডিয়ানে মনে করে বসাবে, এখানে থিটা রেডিয়ানেও বসাতে পারো, ডিগ্রিতেও বসাতে পারো, কাজ একই হবে। তাহলে কি দাঁড়াচ্ছে? এই এ থেকে বি এর মধ্যে যেটা সরলরৈখিক দূরত্ব, যেটা এবির মান কি হবে? 2r sin থিটা বাই 2। এটা কিন্তু সরণের ফর্মুলা হলো। ঠিক আছে, তাহলে বৃত্তপথের মধ্যে যদি আমি ঘোরাঘুরি করি তাহলে তার অতিক্রান্ত দূরত্ব বার করার ফর্মুলা এস ইজিক্যাল টু আর থিটা। বৃত্তাকার পথের মধ্যে যদি আমি ঘোরাঘুরি করি তাহলে তার সরণ বার করার ফর্মুলা এবি ইকুয়াল টু 2r sin থিটা বাই 2। এটা কেন হয়, কি কারণে হয়, আগের ভিডিওতে প্রমাণ করেছি। পার্ট নাম্বার 1 দেখে নেবে, পার্ট নাম্বার 2 দেখে নেবে, তারপরে এই ক্লাস করবে, তাহলে বুঝতে পারবে। অনেকে বুঝতে পারছো না আমি জানি, বৃত্তপথের মধ্যে কেন এবি ইকুয়াল টু 2r sin থিটা বাই 2 হলো। এখানে কেন এবির মান যেটা অতিক্রান্ত দূরত্ব, ব্যাকা যে লাইনটা, ব্যাকা লাইনটা আবার শোনো ভালো করে, এই যে ব্যাকা লাইনটা কিন্তু অতিক্রান্ত দূরত্ব, ব্যাকা লাইনটা কিন্তু অতিক্রান্ত দূরত্ব। আর এই যে সরল লেখা সোজা লাইনটা, এটা কিন্তু সরণ। এই সরল লেখা লাইনটা এটা সরণ, এই ব্যাকা লাইনটা এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। এবি ইকুয়াল টু 2r sin থিটা বাই 2 কেন হলো, আর
এ বি ইকুয়াল টু এস ইজ ইকুয়াল টু আর থিটা কেন হলো, অতিক্রান্ত দূরত্ব বার করার কেন এই দুটো ফর্মুলা, এটা আগের যে ভিডিও আমরা পার্ট 1 এবং পার্ট 2 করে এসেছি সেখানে ভালো করে ডিটেলসে ডিসকাশন করেছি এবং সেখানে অঙ্কও করেছি এর ওপর। ঠিক আছে, এই ভিডিওতেও কিন্তু সেই অঙ্কগুলো এটার উপর বেস করে কিন্তু হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো, এই দুটো ফর্মুলা দিয়ে ভালো করে বুঝতে পেরেছো। ঠিক আছে, চলো এবার আমরা পড়ছি হচ্ছে দ্রুতি। দ্রুতি সম্পর্কে তোমাদেরকে বললাম যে ফ্রেশ নোটস আকারে প্রথমে এখানে লিখবো। আশা করি আগের যে রাফগুলো বুঝিয়েছি সেই রাফগুলো খাতার মধ্যে নোট ডাউন করেছো, তাহলে নোটসটা পড়তে এবার এই ফ্রেশ জায়গাটা পড়তে সুবিধা হবে। দেখো দ্রুতির ইকুয়েশন আমি তোমাদেরকে তাই বলেছি যে দ্রুতি কাকে বলে, সময়ের সাপেক্ষে কোনো বস্তু দূরত্ব অতিক্রম করার হারকে, এই জায়গাটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দূরত্ব অতিক্রম করার হারকে আমরা দ্রুতি বলি। মানে আমরা যে অতিক্রান্ত দূরত্ব করব, যে দূরত্ব অতিক্রম করব, দ্রুতির যে ইকুয়েশনটা হবে, দ্রুতির গাণিতিক সমীকরণটা কী হবে, দ্রুতি ইজ ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব যে দূরত্বটা অতিক্রম করব অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব, সেটার হারকে হার যখনই কোনো জিনিসের হার বার করতে বলবে সেটাকে সবসময় সময় দিয়ে ভাগ করবে, সেটাকে সবসময় কী দিয়ে ভাগ করবে, সময় দিয়ে ভাগ করবে। তাহলে দেখো এখানে কি বলছে, দূরত্ব অতিক্রম করার হার মানে অতিক্রান্ত দূরত্বের হার, অতিক্রান্ত দূরত্বের হার মানে অতিক্রান্ত দূরত্বকে কী দিয়ে ভাগ করব, সময় দিয়ে ভাগ করব, কাজ শেষ। আচ্ছা মনে করে দেখো যে অতিক্রান্ত দূরত্ব ছিল স্কেলার রাশি, মান ছিল কেবল, কোনো দিক ছিল না, তাই জন্য অতিক্রান্ত দূরত্ব যেহেতু স্কেলার রাশি সেই কারণে লিখেছি যে এটিও একটা স্কেলার রাশি। মানে এটি বলতে কোনটা, এটি বলতে এই দ্রুতিটা, এই দ্রুতিটাও কি, দ্রুতিটাও হচ্ছে একটা স্কেলার রাশি। কনসেপ্ট বোঝা গেছে তোর অবধি? আচ্ছা একটু আগেই দেখো প্রমাণ করেছিলাম যে অতিক্রান্ত দূরত্বের একক হচ্ছে মিটার, অতিক্রান্ত দূরত্বের একক হচ্ছে এসআই একক হচ্ছে মিটার, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাই জন্য এটার যে এসআই এককটা দাঁড়াবে সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড দাঁড়াবে, মিটার পার সেকেন্ড। অতিক্রান্ত দূরত্বের জন্য এম বসলো মিটার, এই যে বাই চিহ্নটা আছে সেটার জন্য এই বাই চিহ্নটা বসলো, সময়ের একক সেকেন্ড হয় তাই জন্য সেকেন্ড বসেছে, সিম্পল হিসাব। সিজিএস একক কী হবে, সিজিএস একক অতিক্রান্ত দূরত্বের সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার, আর এই যে বাই চিহ্নটা আছে তার জন্য এই বাই চিহ্নটা, সময়ের একক সেকেন্ড হয় তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড। বোঝা গেল কথাটা? এর মাত্রা কী হবে, দেখো অতিক্রান্ত দূরত্বের যে মাত্রা, দেখো কোনো দূরত্ব মানে কি, দূরত্ব মানে অ্যাকচুয়ালি লেন্থকে বোঝাচ্ছে, তুমি কতটা লেন্থ গেছো, এল দিয়ে বোঝায়, লেন্থকে এল দিয়ে বোঝায়। তাহলে অতিক্রান্ত দূরত্বের যেটা মাত্রা, এই অতিক্রান্ত দূরত্বের যেটা মাত্রা সেটা ক্যাপিটাল এল দিয়ে বোঝানো হয়, এল দিয়ে এরকম থার্ড ব্র্যাকেট দেবে। আর সময় টাইম, তাই জন্য তার মাত্রাকে এরকম ক্যাপিটাল টি দিয়ে বোঝায়। মাত্রা যারা জানো ক্লাস 9-এর জিনিস তারা জানবে যে অতিক্রান্ত দূরত্বের মাত্রাকে বোঝানো হয় এল দিয়ে, সময়ের মাত্রাকে বোঝানো হয় টি দিয়ে। তাই জন্য অতিক্রান্ত দূরত্বের জায়গাতে এল লিখেছি, সময়ের জায়গাতে কি লিখেছি, টি লিখেছি। তাহলে এটাকে যদি তুলে দিই টিটাকে ওপরে, তাহলে এটা হয়ে যাবে এল টি তার পাওয়ারে -1, দু সাইড এরকম থার্ড ব্র্যাকেট দেবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? কারণ এখানে টি এর পাওয়ারে কিছু নেই, মানে 1 আছে, ওপরে উঠে গেলে টি এর পাওয়ারে -1 চলে আসবে। তাহলে যেটা দ্রুতির যে মাত্রা দাঁড়াবে সেটা হচ্ছে এল টি টু দি পাওয়ার -1। তাই জন্য এখানে যে মাত্রাটা লিখবো এই মাত্রাটা হচ্ছে মনে রাখবে এল টি টু দি পাওয়ার -1 হবে। ঠিক আছে, এটা বোঝানোর জন্য আমি করলাম, এখানে লেখালেখি করার দরকার নেই। তাহলে দ্রুতির ইকুয়েশন কেবলমাত্র এটা মনে রাখবে, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। আশা করি বুঝতে পারলে কথাটা কি বললাম। তাহলে এটা হচ্ছে দ্রুতি, দ্রুতির স্কেলার রাশি, এটা হয়ে গেল দ্রুতি কী ধরনের রাশি হয়ে গেল, দ্রুতির একক হয়ে গেছে, দ্রুতির মাত্রা হয়ে গেছে, দ্রুতির ইকুয়েশন হয়ে গেছে, দ্রুতি কাকে বলে হয়ে গেছে, যা যা ডেটা দরকার দ্রুতির জন্য সব কিছু কিন্তু আমি ক্লিয়ার করে দিয়েছি আশা করি তোমাদের কাছে। ঠিক আছে, এতটা অবধি ক্লিয়ার আছে? তাহলে দ্রুতি যখন ক্লিয়ার হলো, চলো এবার একটু বেগটাকে লিখে নিই ভালো করে। কি হচ্ছে বেগ বা গতিবেগ, একই জিনিস, যেটা বেগ সেটাই হচ্ছে গতিবেগ, একই জিনিস। কি বলছি, কোনো গতিশীল বস্তুর সরণের হারকে বেগ বলে, সরণের হারকে। তাহলে বেগের যে ইকুয়েশনটা দাঁড়াবে সেটা হচ্ছে সরণ তার হার। তাহলে দেখো সরণ তো ওপরে আমরা লিখবই, সরণের হার বার করতে বলছে, তাহলে তাকে আমরা কী দিয়ে ভাগ করব, তাকে আমরা সময় দিয়ে ভাগ করে দেবো। তাহলে বেগ বার করবার জন্য আমরা কি করব, সরণকে সময় দিয়ে ভাগ করব, তাহলে সরণের হার বেরিয়ে যাবে, সেটাই হচ্ছে আমাদের বেগ। তাহলে বেগ মানে কি দাঁড়ালো, সরণ বাই সময়। সরণের আমরা কী বার করলাম, হার বার করলাম, সেটাই তো বললাম, সরণের হারকে বেগ বলে। ক্লিয়ার হলো কনসেপ্ট? এতটা অবধি মামলা সেট আছে, এতটা অবধি মামলা সেট আছে তো, ব্যাস এতটা অবধি ঠিকঠাক আছে। আচ্ছা সরণ কী রাশি ছিল, মনে করে দেখো সরণ ছিল ভেক্টর রাশি, যেহেতু সরণ ভেক্টর রাশি ছিল তাই জন্য বেগটাও কী রাশি হবে, ভেক্টর রাশি হবে, তাই জন্য এই বেগটা হচ্ছে ভেক্টর রাশি। ঠিকঠাক আছে এতটা অবধি, মামলা সেট আছে এতটা অবধি। আচ্ছা এবার দেখো সরণের এসআই একক, সরণের এসআই একক কী করে বার করব, সরণের এককটা হচ্ছে আমরা জানি মিটার হয় এসআইতে, সময়ের একক হয় হচ্ছে সেকেন্ড, আর এখানটাতে এই বাই চিহ্নটা আছে মানে বাই, তাহলে মিটার পার সেকেন্ড। তাহলে সরণের যেটা এসআই একক হবে সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড, কাজ শেষ।
আচ্ছা, স্মরণের যেটা সিজিএস একক হবে সেটা হচ্ছে শুধুমাত্র এই মিটারের জায়গাতে এখানে সিএম এসে যাবে, সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে যেটা সিজিএস একক হবে সেটা হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড। একটু আগেও দেখিয়েছি আমি, এটা বারবার দেখানোর কোনো মানে হয় না, তাও জাস্ট তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় তাই জন্য আরেকবার বলে দিলাম। আচ্ছা দেখো মাত্রাটা কি হবে, মাত্রাটা যেটা হবে, মাত্রা হচ্ছে স্মরণের মাত্রাকে কি দিয়ে লেখা হয় মনে করে দেখো। স্মরণের মাত্রা যেটা অতিক্রান্ত দূরত্বের মাত্রা সেটাই স্মরণের মাত্রা, অর্থাৎ স্মরণের মাত্রাকে আমরা এল দিয়ে লিখতে পারি, সময়ের মাত্রাকে আমরা টি দিয়ে লিখতে পারি, মাঝখানে বাই থাকবে, এখানে থার্ড ব্র্যাকেট দেবে, এখানে থার্ড ব্র্যাকেট, এখানে থার্ড ব্র্যাকেট, এখানে থার্ড ব্র্যাকেট। এবার টিটাকে উপরে তুলে দিলে এটা এল টি, তারপরে -1 চলে আসবে। এই এল টি টু দি পাওয়ার -1টাই হচ্ছে বেগের মাত্রা হবে। তাহলে এল টি টু দি পাওয়ার -1টাই হচ্ছে কার মাত্রা, এটা হচ্ছে এই বেগের মাত্রা। ক্লিয়ার হলো কনসেপ্ট এতটা অবধি? ঠিকঠাক আছে এতটা অবধি? মামলা সেট আছে এতটা অবধি? ঠিক আছে, তাহলে এতটা অবধি নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার, কারণ স্মরণের মাত্রাকে এল দিয়ে লেখে, সময়ের মাত্রাকে টি দিয়ে লেখে, টিটা উপরে তুললাম, এল টি -1, এটাই হচ্ছে স্মরণের মাত্রা এল টু দি পাওয়ার -1। এতটা অবধি নিশ্চয়ই ঠিক আছে। এটা আগের ক্লাসেও আমি তোমাদেরকে বলেছিলাম যে স্মরণের মাত্রাকে এল দিয়ে লেখে, সময়ের মাত্রা তো তোমরা জানোই টি দিয়ে লেখে, এগুলো তো তোমাদের জানা উচিত। আর ভিডিওর শুরুতেও আমি কোনটা কার একক হবে সেটা কিন্তু আমি ডিসকাশন করে দিয়েছি। তো এতটা অবধি ঠিক আছে। এবার দেখো এখানে একটা নোট করেছি, একটা জিনিস লিখতে বলেছি নোট করে, সেটা হচ্ছে যে আমরা একটু আগেই দেখেছি যে সময় বৃদ্ধির সাথে সাথে অতিক্রান্ত দূরত্ব বাড়ে, তাই জেনে রাখতে হবে দ্রুতিটাও কিন্তু বাড়বে। দেখো মনে করে দেখো, সময় বৃদ্ধির সাথে সাথে যখনই সময় বাড়ছিল তখন দ্রুতি কি মানে অতিক্রান্ত দূরত্ব কি কখনো কমছিল? অতিক্রান্ত দূরত্ব কখনো কমেছে? তুমি এখান থেকে বাড়ি থেকে স্কুলে গেছো, স্কুল থেকে আবার বাড়ি এসছো, তোমার অতিক্রান্ত দূরত্ব কি কমে গেছে? তোমার বাড়ি থেকে তোমার স্কুলের দূরত্ব 10 কিলোমিটার, আবার স্কুল থেকে বাড়ি এসছো আবার 10 কিলোমিটার, তাহলে অতিক্রান্ত দূরত্ব সময় বাড়ার সাথে কি হলো? 20 কিলোমিটার হয়ে গেল, মানে অতিক্রান্ত দূরত্ব বাড়লো। তাহলে অতিক্রান্ত দূরত্বের ভাইয়ের নাম কি? দ্রুতি। তাহলে অতিক্রান্ত দূরত্ব যেহেতু বাড়ে তাই জন্য দ্রুতিটাও কি হবে? বাড়বে, স্বাভাবিক হিসাব ভাই। অতিক্রান্ত দূরত্ব বাড়লে দ্রুতিও বাড়বে। এবার তুমি ভাবো, তুমি তোমার বাড়ি থেকে তোমার স্কুলে গেছো 10 কিলোমিটার, স্কুল থেকে আবার বাড়ি ফিরে এসছো 10 কিলোমিটার, ঠিক আছে? বাড়ি থেকে স্কুলে গেছো, স্কুল থেকে আবার বাড়ি ফিরে এসছো, স্মরণ কত হয়েছে? স্মরণ 0 হয়ে গেছে, স্মরণ বলে কিছু নেই, স্মরণ 0 হয়ে গেছে। তাহলে স্মরণ যখন 0 হয়ে যাচ্ছে, বেগটা কি থাকবে? বেগটাও 0 হয়ে যাবে, বেগের কোনো মান থাকবে না, ঠিক আছে? সেটাই আমি এখানে লিখেছি যে সময় ডট ডট দিয়ে চলে গেছি, তোমরা লিখে করবে এখানে, সময় বৃদ্ধির সাথে সাথে স্মরণ কমতেও পারে বা 0 হতে পারে, তাই বেগ কমতেও পারে বা 0 হতে পারে। বেগের মান কিন্তু বাড়তেও পারে, যেহেতু স্মরণ মানে বেগ মানে হচ্ছে স্মরণ বাই সময়, স্মরণ 0 হতে পারে আমরা দেখে নিয়েছি। তাহলে স্মরণ 0 হলে তাকে সময় দিয়ে ভাগ করলে বেগটাও 0 হবে। বোঝা গেল কথাটা কি বললাম? কিন্তু অতিক্রান্ত দূরত্ব যখন এখানে ছিল, সেই অতিক্রান্ত দূরত্ব কি 0 হতে পারতো? উত্তর হচ্ছে না। তাহলে মানে দ্রুতিটা কি 0 হতে পারতো? উত্তর হচ্ছে না। কনসেপ্ট ক্লিয়ার এতটা অবধি? নোটটা এটা নোট করো, এখানে যা যা লেখা লিখে নাও। এবার আমরা আস্তে আস্তে আরও ডিপ কনসেপ্টে ঢুকবো। দেখো এবার আমরা পড়বো হচ্ছে সমদ্রুতি এবং অসমদ্রুতি। সমদ্রুতি মানে কি? ধরো কোনো একটা বস্তুকণা সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব গেছে, তাহলে তাকে আমরা বলবো হচ্ছে সেটা হচ্ছে সমদ্রুতিতে গতিশীল। আর কোনো একটা বস্তুকণা যদি সমান সময় নিয়ে একবার একরকম দূরত্ব গেল, তারপরের বার আর এক রকম দূরত্ব গেল, এরকম ভিন্ন ভিন্ন দূরত্ব যাচ্ছে, তাহলে সেই দ্রুতিকে আমরা বলবো অসমদ্রুতি। বোঝা গেল না? চলো এবার দেখো, দেখো মনে করো এখান থেকে এতটা অবধি যেতে হবে, এটা হচ্ছে তোমার বাড়ি, যেটা হচ্ছে তোমার হোম, ঠিক আছে? আর এই জায়গাটা হচ্ছে পার্ক, এখানে তোমার বান্ধবীর সাথে দেখা করার কথা, ঠিক আছে? এটা হচ্ছে তোমার হোম, যেটা তোমার বাড়ি, আর এটা হচ্ছে তোমার পার্ক, যেখানে তোমার হচ্ছে বান্ধবীর সাথে দেখা করার কথা। তোমার হোম থেকে তোমার পার্কের দূরত্ব সাপোজ ধরে নিলাম হচ্ছে 10 কিলোমিটার, ঠিক আছে? তোমার হোম থেকে তোমার পার্কের দূরত্ব কত? 10 কিলোমিটার। কথাটা বুঝতে পেরেছো এতটা অবধি? হোম থেকে পার্কের দূরত্ব কত ভাই? 10 কিলোমিটার। এবার এই 10 কিলোমিটার দূরত্ব তুমি ধরে নিলাম আমি, ঠিক আছে, যে তুমি 20 মিনিট করে 20 মিনিট টাইম নিচ্ছ, 20 মিনিট টাইম নিচ্ছ, নিয়ে তুমি 2 কিলোমিটার যাচ্ছ। তাহলে তারপরের বার আবার 20 মিনিট টাইম নেবে, ঠিক আছে? আবার 2 কিলোমিটার যাবে, 2 কিলোমিটার যাবে। তারপরের বার আবার 20 মিনিট টাইম নেবে, নিয়ে আবার 2 কিলোমিটার যাবে, ঠিক আছে? আর তারপরের বার আবার 20 মিনিট টাইম নেবে, ঠিক আছে? তারপরের বার আবার 2 কিলোমিটার যাবে। তারপরের বার লাস্ট 20 মিনিট টাইম নেবে, ঠিক আছে? সেখানে তুমি কি করবে? 2 কিলোমিটার চলে যাবে। দেখো কথাটা বুঝতে পারলে কিনা? দেখো 20 মিনিট করে টাইম নিচ্ছ, আর তুমি 2 কিলোমিটার করেই রাস্তা যাচ্ছ, তুমি 2 কিলোমিটার করেই রাস্তা যাচ্ছ। দেখো ভালো করে বোঝো, এই জায়গাটা কনসেপ্টটা ক্লিয়ার করতে পারলে তোমার কিন্তু হয়ে যাবে। 20 মিনিট টাইম নিয়ে তুমি 2 কিলোমিটার গেলে,
আবার 20 মিনিট টাইম নিলে আবার 2 কিলোমিটার গেলে, আবার 20 মিনিট টাইম নিলে আবার 2 কিলোমিটার গেলে, আবার 20 মিনিট টাইম নিলে আবার 2 কিলোমিটার গেলে, আবার 20 মিনিট টাইম নিলে আবার 2 কিলোমিটার গেলে তোমার 10 কিলোমিটার কমপ্লিট। 2 2 4 2 6 2 8 2 10, 10 কিলোমিটার তোমার হোম থেকে তোমার বান্ধবীর সাথে তোমার দেখা হয়ে যাবে, এই 100 মিনিটের মধ্যে দেখা হয়ে যাবে। ঠিক আছে, কথাটা কি বললাম বুঝতে পারলে? মানে দেখো তুমি 20 মিনিটের মধ্যে 2 কিলোমিটারই যাচ্ছ, 20 মিনিটের মধ্যে তুমি 2 কিলোমিটারই যাচ্ছ। তুমি 20 মিনিটের মধ্যে দেখা গেল তুমি 20 মিনিটের মধ্যে তুমি কখনো 20 মিনিটের মধ্যে তুমি কখনো এরকম করছো না যে 20 মিনিট তুমি টাইম নিলে তুমি প্রথমবার 2 কিলোমিটার গেলে, তারপরের বার 20 মিনিট টাইম নিয়ে 1 কিলোমিটার গেলে, সেটা কিন্তু করলে না। প্রত্যেকবার 20 মিনিট করে টাইম নিচ্ছ, 2 কিলোমিটার গেলে, আবার 20 মিনিট টাইম নিচ্ছ, আবার 2 কিলোমিটার গেলে, আবার 20 মিনিট টাইম নিচ্ছ, আবার 2 কিলোমিটার গেলে। আমার কথাটা এটাই যে তুমি যতটুকু টাইম নিচ্ছ মানে একটা পজিশানে যাওয়ার জন্য, মনে করো তোমার হোম থেকে পার্কের মাঝখানে এটা এ পজিশান, এটা বি পজিশান, এটা সি পজিশান, এটা ডি পজিশান। তোমার হোম থেকে এতে এই 2 কিলোমিটারের জন্য 20 মিনিট নিয়েছো, আবার এ থেকে বি 2 কিলোমিটারের জন্য আবার 20 মিনিট নিয়েছো, বি থেকে সি এই 2 কিলোমিটারের জন্য আবার 20 মিনিট নিয়েছো, সি থেকে ডি এই 2 কিলোমিটারের জন্য আবার 20 মিনিট টাইম নিয়েছো, ডি থেকে পার্কে যাওয়ার জন্য 2 কিলোমিটার রাস্তা, বাকিটা থাকলো 2 কিলোমিটার রাস্তা, এটার জন্য ফের 20 মিনিট টাইম নিয়েছো। মানে তুমি প্রত্যেকটা 2 কিলোমিটার করে রাস্তা তুমি 20 মিনিট করেই টাইম নিচ্ছ। তোমার কখনো এরকম করছো না যে 20 মিনিট টাইম নিয়ে প্রথমবার 2 কিলোমিটার গেলে, তারপরে আবার 1 কিলোমিটার গেলে, তারপরে আবার 3 কিলোমিটার গেলে, তারপরে আবার 4 গেলে, তারপর আবার 1 গেলে, এরকম উল্টোপাল্টা রাস্তা যাচ্ছ না। তাহলে সেইটা হচ্ছে তোমার কি দ্রুতি? এটা হচ্ছে সমদ্রুতি। কেন সমদ্রুতি বুঝতে পেরেছো? তুমি যতটা টাইম নিচ্ছ প্রত্যেকবার ওই একই টাইম মেনটেন করে একই দূরত্ব যাচ্ছ। বুঝতে পেরেছো কথাটা কি বললাম? এই জন্যই বলছে যে সমান সময়ের ব্যবধানে যতটা সময় নিচ্ছ, 20 মিনিটের জন্য তুমি যেরকম 2 কিলোমিটার গেছিলে, পরের বারের 20 মিনিটের জন্য তুমি সেই 2 কিলোমিটারই গেলে, তারপরের বারের 20 মিনিটের জন্য তুমি সেই 2 কিলোমিটারই গেলে। ওই জন্যই বলছে সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করলে তাকে আমরা বলবো হচ্ছে সমদ্রুতি। কনসেপ্ট ক্লিয়ার? এতটা অবধি ক্লিয়ার? এবার দেখো অসমদ্রুতি। অসমদ্রুতিটা কি? অসমদ্রুতিটা কি ভাই? অসমদ্রুতিটা হচ্ছে, মনে করো তুমি তোমার এই হোম থেকে তোমার পার্কে যাচ্ছ, ঠিক আছে, হোম থেকে তুমি তোমার পার্কে যাচ্ছ, ঠিক আছে, এটাই তোমার হোম আর এখানে তোমার পার্ক, ঠিক আছে। দেখো ভালো করে বোঝো, কনসেপ্ট বোঝো। দেখো প্রথমবার তুমি 20 মিনিট টাইম নিলে, ঠিক আছে, তারপরের বার আবার 20 মিনিট টাইম নিলে, ঠিক আছে, তারপরের বার তুমি আবার 20 মিনিট টাইম নিলে, ঠিক আছে, ধরলাম আবার হয়তো 20 মিনিট টাইম নিলে, ঠিক আছে, এর মধ্যে তুমি পার্কে চলে গেছো। মনে করো ধরো তুমি প্রথমবার তুমি 2 কিলোমিটার গেলে 20 মিনিটের টাইম নিয়ে, তারপরের বার তুমি 20 মিনিট টাইম নিয়ে তুমি ধরলাম 3 কিলোমিটার গেলে, তারপরের বার 20 মিনিট টাইম নিয়ে ধরলাম তুমি 1 কিলোমিটার গেলে, তারপরের বার 20 মিনিট টাইম নিয়ে ধরলাম তুমি 5 কিলোমিটার গেলে, বা ক কিলোমিটার বাকি দেয় 2 3 5 আর 1 6, এটা 4 কিলোমিটার গেলে। দেখো তুমি হচ্ছে পার্কে পৌঁছে গেলে। তার মানে কি হলো ব্যাপারটা? দেখো তুমি প্রথমবার 20 মিনিট নিয়ে 2 কিলোমিটার যাচ্ছ, তারপরের বার 20 মিনিট টাইম নিয়ে তুমি 3 কিলোমিটার গেলে, তারপরের আবার 20 মিনিট টাইম নিয়ে তুমি 1 কিলোমিটার গেলে, তারপরের আবার 20 মিনিট টাইম নিয়ে তুমি 4 কিলোমিটার গেলে। এখানে তুমি 20 মিনিটের জন্য 2 কিলোমিটারই যাচ্ছিলে, এখানে 20 মিনিটের জন্য তুমি 2 কিলোমিটারই যাচ্ছিলে, কিন্তু এখানে 20 মিনিটের জন্য কখনো 2 যাচ্ছ, কখনো 20 মিনিটের জন্য 3 যাচ্ছ, কখনো 20 মিনিটের জন্য 1 কিলোমিটার যাচ্ছ, কখনো 20 মিনিটের জন্য 4 কিলোমিটার যাচ্ছ। মানে আমার কথাটা হচ্ছে এটা যে তুমি 20 মিনিট করে টাইম নিয়ে কখনো 2 কিলোমিটার যাও, আবার কখনো 20 মিনিট টাইম নিয়ে তুমি 4 কিলোমিটার যাও, আবার 20 মিনিট টাইম নিয়ে কখনো তুমি 1 কিলোমিটার যাও, আবার কখনো 20 মিনিট টাইম নিয়ে তুমি 4 কিলোমিটার যাও। তার মানে তোমার কোনো টাইমের সাথে তোমার দূরত্বের কোনো ফিক্স নেই। কখনো তুমি একরকম দূরত্ব যাও কিছু টাইম নিয়ে, কখনো তুমি আর এক রকম দূরত্ব যাও, কোনো ফিক্সড নেই, ঠিক আছে। রাস্তার মধ্যে মনে হয়তো আরও কোনো বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে, তাই জন্য হয়তো এক এক সময় এক এক রকম দূরত্ব, যাকে বাদ দাও ব্যাপারটা, সেটা কোনো কথা না। মানে মেন কথাটা আমি এটাই বোঝাতে চাইছি যে তোমার টাইম যতটা লাগছে, তুমি যে সময়টা তুমি নিচ্ছ সমান সময়ের ব্যবধানের জন্য, তুমি কিন্তু সমান দূরত্ব অতিক্রম করছো না। তোমার সময়ের ব্যবধানটা একই আছে, তোমার সময়ের ব্যবধানটা 20 মিনিট করেই আছে সময়ের ব্যবধানটা, কিন্তু দূরত্ব দেখো কখনো 2, কখনো 3, কখনো 1, কখনো 4। তাই জন্যই বলছি যে সমান সময়ের ব্যবধানে ভিন্ন ভিন্ন দূরত্ব যাচ্ছ, সমান সময়ের ব্যবধানে তুমি ভিন্ন 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 দূরত্ব যাচ্ছ, কখনো 2, কখনো 3, কখনো 1, কখনো 4, ভিন্ন ভিন্ন দূরত্ব যাচ্ছ, কিন্তু সময়ের ব্যবধানটা একই আছে। তাই জন্যই বলছি সমান সময়ের ব্যবধানে ভিন্ন ভিন্ন দূরত্ব যাচ্ছ, এটাকে আমরা বলছি হচ্ছে অসমদ্রুতি। কথাটা ক্লিয়ার হলো তোমাদের কাছে? এটাকে আমরা বলছি হচ্ছে অসমদ্রুতি। ঠিক আছে, কি বললাম? তাহলে ক্লিয়ার হলো কনসেপ্ট? এতটা অবধি তোমাদের কাছে বোঝা গেছে? এবার এখান থেকে একটা কনসেপ্ট উঠে আসছে, এই কনসেপ্টের নাম হচ্ছে তোমার গড় দ্রুতি। এই সমদ্রুতি অসমদ্রুতির কনসেপ্ট যদি ঠিকঠাক করে মাথার মধ্যে ঢোকে,
তাহলে তুমি গড় দ্রুতিও বুঝতে পারবে। দেখো গড় দ্রুতিটা ভালো করে শোনো। দেখো গড় দ্রুতির যেটা ফর্মুলা, এই জায়গাটা ভালো করে ফোকাস করবে। গড় দ্রুতির যেটা ফর্মুলা সেটা হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। এই জায়গাটা কিন্তু ভুল হয়ে যায়, লোকে এই মোট কথাটা ভুলে যায়। আমি আবারও বলছি, এই ওয়ার্ডটার কিন্তু বিশেষ গুরুত্ব আছে। এই মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, এইটা কিন্তু মনে করে লিখবে। গড় দ্রুতি মানে হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বাই হচ্ছে মোট সময়, ঠিক আছে? দ্রুতি মানে কি? দ্রুতি মানে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। যখন গড় কথাটা ইউজ হবে তখন এটার আগে মোট, এটার আগে মোট চলে আসবে, ঠিক আছে? দ্রুতির আগে যখনই গড় ওয়ার্ডটা ইউজ হবে তখনই অতিক্রান্ত দূরত্বের আগে মোট, সময়ের আগে মোট চলে আসবে। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। দেখো ভালো করে বোঝো, ফার্স্ট ছবিটার জন্য বোঝাচ্ছি, এই পিকচারটার জন্য বোঝাচ্ছি, এটার জন্য বোঝাচ্ছি। প্রথমে তোমার যে ডিস্টেন্সটা ছিল সেটা কত? প্রথমের ডিস্টেন্সটা ছিল 2 কিলোমিটার, এইটুকু। তারপরের ডিস্টেন্সটা কত? আবার 2 কিলোমিটার। তারপর ডিস্টেন্সটা কত? আবার 2 কিলোমিটার। তারপরটা আবার কত? আবার 2 কিলোমিটার। তারপরটা আবার কত? আবার 2 কিলোমিটার। তাহলে তোমার হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্বটা কীভাবে বসাবো? এইটুকু, এটুকু, 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 এই সব কটাকে যোগ করে 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 আমি ওপরে মোট অতিক্রান্ত দূরত্ব লিখবো। বাই দিয়ে নিচে লিখবো মোট সময়। প্রথমটা যাওয়ার জন্য 20 মিনিট, তারপরটার জন্য 20 মিনিট, তারপরটার জন্য 20 মিনিট, তারপরটার জন্য 20 মিনিট, তারপরটার জন্য 20 মিনিট। টোটাল কবার 20 মিনিট? 5 বার 20 মিনিট। তাহলে এখানে 20 প্লাস 20 প্লাস 20 প্লাস 20 প্লাস 20, এটাকে এভাবে লিখবো। বোঝা গেছে কি বললাম? মোট সময় মানে কি? এই 20 মিনিট, এই 20 মিনিট, এই 20 মিনিট, এই 20 মিনিট, এই 20 মিনিটের যোগ, তাই জন্য সব কটা 20 মিনিটের যোগ লিখেছি। আর মোট অতিক্রান্ত দূরত্ব মানে কি? সব কটা 2 কিলোমিটার, 2 কিলোমিটারগুলোর যোগ, সেই জন্য উপরে সব কটা 2 কিলোমিটার লিখেছি। এটা কিন্তু পিকচার 1-এর জন্য। এবার এটার ক্যালকুলেশন নিজেরা করে নেবে, যেটা হবে সেটা অ্যান্সার। যেটা হবে সেটা হচ্ছে গড় দ্রুতি বেরোবে, ওটা হচ্ছে গড় দ্রুতি বেরোবে। বোঝা গেল কথাটা কি বললাম? এবার যদি পিকচার 2 দিয়ে করো, কাজ একই থাকবে। প্রথমের জন্য কত কিলোমিটার? 2, তারপরের জন্য 3, তারপরের জন্য 1, তারপরের জন্য 4। তাহলে ওপরে লিখবো 2 প্লাস 3 প্লাস 1 প্লাস 4। এটা হচ্ছে দূরত্বগুলো, অতিক্রান্ত দূরত্বগুলো। এটা প্রথমের জন্য 2 কিলোমিটার লিখেছি, তারপরের জন্য 3 লিখেছি, তারপরের জন্য 1 লিখেছি, তারপরের জন্য 4 লিখেছি। তারপরে সময়গুলোকে লিখবো 20 20 20 20, 4টে 20 আছে, তাহলে দেখে লিখবো 20 প্লাস 20 প্লাস হচ্ছে 20 প্লাস হচ্ছে 20। যেটা হবে সেটা ক্যালকুলেশন করে নেবে এখানে, যেটা বেরোবে সেটা অ্যান্সার, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে গড় দ্রুতি পিকচার 2 এর জন্য। এটা হচ্ছে পিকচার 2 এর জন্য, ঠিক আছে? পিকচার 2 এর জন্য এটা ক্লিয়ার হলো কনসেপ্ট তোমাদের কাছে? তাহলে এটা হচ্ছে আমরা নাম্বার দিয়ে করলাম। এটা আমরা করলাম কি দিয়ে? আমরা করলাম নাম্বার দিয়ে। এবার দেখো, নাম্বার দিয়ে না করে এবার যদি তোমাকে ফর্মুলা বানাতে হয় তাহলে তো তোমাকে লেটার দিয়ে বানিয়ে রাখতে হবে। তো সেটার জন্য কী হবে একটুখানি ভালো করে দেখো। ধরে নাও এবার কোনো একটা বস্তু এই এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করে এরকমভাবে বি পয়েন্টে গিয়ে, ঠিক আছে, তারপরে আবার এরকম সি পয়েন্টে গিয়ে, তারপর আবার এরকম ডি পয়েন্টে গিয়ে, তারপর আবার হয়তো এরকম ই পয়েন্টে ফিরে এসছে, ঠিক আছে? তাহলে এ থেকে বিতে গেছে, বি থেকে সিতে, সি থেকে ডিতে, ডি থেকে আবার ইতে ফিরে এসছে। এ থেকে বি এর যে ডিস্টেন্স সেটাকে L1 ধরছি, বি থেকে সি এর যে ডিস্টেন্স সেটাকে L2 ধরছি, সি থেকে ডি এর যে ডিস্টেন্স সেটাকে L3 ধরছি, ডি থেকে ই এর যে ডিস্টেন্স সেটাকে L4 ধরছি। এগুলো হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। এ থেকে বিতে যাওয়ার জন্য যে টাইমটা লেগেছে সেটা ধরে নিলাম T1, বি থেকে সিতে যাওয়ার জন্য টাইমটা লেগেছে সেটা ধরে নিলাম T2, সি থেকে ডিতে যাওয়ার জন্য যে টাইম লেগেছে সেটা হচ্ছে T3, আর ডি থেকে ইতে যাওয়ার জন্য যে টাইম লেগেছে সেটা হচ্ছে T4। তাহলে আমরা গড় দ্রুতি কী করে বার করব? তার ফর্মুলা কী হবে? গড় দ্রুতির যে ফর্মুলাটা এবার হবে, এগুলো এবার মুছে দিচ্ছি, ঠিক আছে? দেখো ভালো করে বুঝবে। দেখো ওপরে যেটা লিখতে হবে সেটা হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব। মোট অতিক্রান্ত দূরত্ব প্রথমের জন্য কত? L1, প্রথমের জন্য L1। তারপরের জন্য অতিক্রান্ত দূরত্ব কত? প্লাস দিয়ে L2। তারপরের জন্য অতিক্রান্ত দূরত্ব কত? প্লাস দিয়ে L3। তারপরের জন্য অতিক্রান্ত দূরত্ব কত? L4, প্লাস দিয়ে L4। এগুলো হচ্ছে তোমার অতিক্রান্ত দূরত্ব। ওপরে মোট অতিক্রান্ত দূরত্ব বসাতে হবে, সেটাই বসালাম L1 L2 L3 L4। ওপরে মোট অতিক্রান্ত দূরত্ব বসে সেটাই বসিয়েছি। তাকে বাই দিয়ে সময় লিখতে হবে, তো প্রথমটা যাওয়ার জন্য সময় T1, তাই জন্য বাই দিয়ে T1। তারপরটার জন্য সময় T2, তাহলে প্লাস দিয়ে T2। তারপরটার জন্য সময় T3, তাই জন্য প্লাস দিয়ে T3। তারপরটার জন্য সময় হচ্ছে প্লাস T4, তাহলে ওই জন্য হচ্ছে প্লাস T4। এইটাই হচ্ছে তোমার গড় দ্রুতির অ্যাকচুয়াল ফর্মুলা, যে গড় দ্রুতি ইকুয়াল টু মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। এক সময় মোট অতিক্রান্ত দূরত্ব L1 ছিল, তার জন্য অতিক্রান্ত দূরত্বের জায়গায় L1। তারপর অতিক্রান্ত দূরত্ব L2 ছিল, তার জন্য অতিক্রান্ত দূরত্বের জায়গায় L2। তারপর অতিক্রান্ত দূরত্ব L3 ছিল, তার জন্য L3। তারপর জন্য L4 ছিল, তার জন্য L4। L1 যাওয়ার জন্য টাইম নিয়েছিল T1, L2 যাওয়ার জন্য টাইম নিয়েছিল T2, L3 যাওয়ার জন্য টাইম নিয়েছিল T3, সেই জন্য L3-র জন্য T3। তারপরে L4 যাওয়ার জন্য T4 নিয়েছিল, তাই L4-এর জন্য T4। তাহলে ওপরের দূরত্বগুলোর যোগ, নিচের সময়গুলোর যোগ। আবারও বলছি, ওপরের দূরত্বগুলোর মোট যোগ, নিচের সময়গুলোর মোট যোগ, এইটাকে বার করতে হবে। তবে গিয়ে তুমি
কী বার করতে পারবে, তবেই কি তুমি গড় দ্রুতি বার করতে পারবে। আশা করি কনসেপ্ট তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এইটা হচ্ছে তোমার গড় দ্রুতি বার করবার ফর্মুলা, গড় দ্রুতি বার করবার ফর্মুলা। ঠিক আছে, পুরো সেম টু সেম কনসেপ্ট, পুরো সেম টু সেম কনসেপ্ট কার রয়েছে, পুরো সেম টু সেম কনসেপ্ট রয়েছে সমবেগ আর অসমবেগের, সমবেগ আর অসমবেগের। যেটা পড়বো সেটা হচ্ছে সমবেগ আর পড়বো হচ্ছে অসমবেগ। সমবেগ মানেটা হলো যদি সময়ের সাথে সাথে কোনো কণার বেগের মান ও দিক উভয়ই অপরিবর্তিত থাকে, তাহলে তাকে আমরা বলবো হচ্ছে সমবেগ। মানে মনে করো এ থেকে একটা বস্তু বি পয়েন্টে গেল, এ থেকে একটা বস্তু বি পয়েন্টে গেল, এর জন্য এ 2 ঘন্টাতে দেখা গেল হচ্ছে 2 কিলোমিটার গেল। ঠিক আছে, ডিরেকশান কোন দিকে, এদিকে। তারপরের বার ধরো আবার 2 ঘন্টা টাইম নিল, আবার 2 কিলোমিটার গেল, ডিরেকশান কোন দিকে, এদিকে, সিতে গেল। ঠিক আছে, দেখো আমি কিন্তু এক্ষেত্রে ডিরেকশান দিচ্ছি, কারণ এক্ষেত্রে তোমার যেহেতু এটা স্মরণের সাথে রিলেটেড বিষয় বেগ, তাই জন্য এটার ক্ষেত্রে ডিরেকশানটা জানাটা জরুরি। তাহলে এতটা অবধি বুঝতে পারলে। আবার সি থেকে ওই বস্তুটা হয়তো ডি পয়েন্টে গেল, ঠিক আছে, 2 ঘন্টা ফের টাইম নিল, ফের 2 কিলোমিটার গেল, ডিরেকশান একই দিকে। দেখো এক্ষেত্রে দেখো এক্ষেত্রে দেখো তোমার হচ্ছে বেগের মানটা 2 কিলোমিটার বাই 2 ঘন্টা করলে আমরা বেগের মান জেনে যাবো, মানে যেটা 1 কিলোমিটার পার ঘন্টা হবে। এখানে আবার 2 কিলোমিটারকে এই 2 ঘন্টা দিয়ে ভাগ করবো, আবার 1 কিলোমিটার পার ঘন্টা বেগের মান হবে, বেগের মান একই আছে। আবার 2 কিলোমিটার যাচ্ছে আবার 2 ঘন্টাতে, তাহলে বেগের মানটা একই থাকছে, এখানেও বেগের মান 1 থাকছে, এখানেও বেগের মান 1 থাকছে, ডিরেকশানটা একই দিকে রয়েছে, একই দিকে ডিরেকশান রয়েছে। এরকম যদি কোনো বেগ পাই, সেই বেগটাকে আমরা বলবো হচ্ছে সমবেগ। দেখো 2 কিলোমিটার যাচ্ছে, আবার 2 কিলোমিটার যাচ্ছে, আবার 2 কিলোমিটার যাচ্ছে, টাইম একই নিচ্ছে, 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা, তাহলে টাইম একই টাইমে একই দূরত্ব যাচ্ছে, একই সরণ ঘটছে তার, এবং ডিরেকশানটা একই দিকে রয়েছে, এটাকে আমরা বলবো হচ্ছে সমবেগ। ঠিক আছে, এবার বোঝো অসমবেগ। অসমবেগ মানেটা কি, অসমবেগের মধ্যে যে কোনো একটা মান চেঞ্জ হয়ে যাবে, হয় বেগের মানটা চেঞ্জ হবে, বা দিকের মানটা চেঞ্জ হবে, বা উভয়ই চেঞ্জ হবে, এটাকে আমরা বলবো হচ্ছে অসমবেগ। এক্সাম্পল, ধরা যাক একটা বস্তু কণা এ থেকে, ধরা যাক বস্তুটা হচ্ছে বিতে গেল, এ থেকে ধরা যাক বস্তুটা বিতে গেল। ঠিক আছে, 2 ঘন্টা টাইম নিল, ডিরেকশান এদিকে, 2 কিলোমিটার গেল। পরের বার দেখা গেল এর বেগের মানটা চেঞ্জ হয়ে গেল, 2 ঘন্টাতে সে হয়তো এই সি পয়েন্টে এসে পৌঁছালো, কিন্তু এই বি থেকে সি এর যে ডিস্টেন্সটা সে হয়তো 1 কিলোমিটার গেল, ডিরেকশান একই রেখেছে। পরের বার দেখা গেল সি থেকে সে ডিতে গেল, সি থেকে সে ডিতে গেল, হয়তো দেখা গেল তার সেই 2 ঘন্টাই টাইম লেগেছে, কিন্তু এবার 3 কিলোমিটার গেছে। ঠিক আছে, তারপরের বার এই ডি থেকে সে হয়তো আবার সিতে ফিরে এসছে। ঠিক আছে, ডিরেকশান দেখো ঘুরে গেছে। ঠিক আছে, তাহলে দেখো ভালো করে বোঝো, এ থেকে যখন বস্তুটা বিতে গেছে 2 ঘন্টা টাইমে 2 কিলোমিটার গেছে, গল্প শেষ এতটা অবধি। এবার যখন বি থেকে যখন ও সিতে এসছে, তখন ও 2 ঘন্টাতে 1 কিলোমিটার গেছে। তাহলে এখানে 2 ঘন্টাতে 2 কিলোমিটার যাচ্ছে, এখানে আবার 2 ঘন্টায় 1 কিলোমিটার যাচ্ছে, তাহলে তো ভাই এর তো বেগের মান চেঞ্জ হয়ে গেল, এখানে 1 কিলোমিটার যাচ্ছে, এখানে 2 কিলোমিটার যাচ্ছে, এখানে বেগের মান আলাদা, এখানে বেগের মান আলাদা, বেগের মান তো এরম জায়গাতে চেঞ্জ হয়ে গেল। তাহলে বেগের মান যে এখানে চেঞ্জ হলো, এটাকেই বলছি আমরা অসমবেগ। আবার এখানটাতে দেখো 2 ঘন্টাতে ফের আবার 3 কিলোমিটার যাচ্ছে, ফের বেগের মানও চেঞ্জ করেছে। ঠিক আছে, তাহলে এটা অ্যাকচুয়ালি কোন বেগের মধ্যে পড়ে গেল, অসমবেগের মধ্যে পড়ে গেল। আবার দেখো এর পরের বার হয়তো ও 2 ঘন্টাতে 2 কিলোমিটারই এসছে, কিন্তু ও কী করেছে, এদিক থেকে যখন এদিকে এসছে ডিরেকশান দেখো ওর এদিক বরাবর হয়েছে, ডি থেকে সি এর দিকে, তাহলে এবার দিককে চেঞ্জ করে নিয়েছে, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে অসমবেগ। দিক চেঞ্জ করাও যাবে না, আবার বেগের মানটাকেও চেঞ্জ করা যাবে না। যদি বেগের মান আর দিকের মধ্যে যে কোনো একটা চেঞ্জ হয়ে যায়, তাহলে সেটা অসমবেগের মধ্যে পড়ে যাবে, আর দুটো চেঞ্জ হলে তো উভয়ই যদি চেঞ্জ হয়, তাহলে তো সেটা অবশ্যই অসমবেগের মধ্যে পড়বে। বোঝা গেল কথাটা কি বললাম? তাহলে এটা হচ্ছে ফার্স্টেরটা হচ্ছে সমবেগ, তারপর একটা অসমবেগ। আশা করি তোমাদের কাছে কনসেপ্ট ক্লিয়ার। সমবেগ অসমবেগের গল্প শেষ, বুঝতে পেরেছো? এবার দেখো সেম টু সেম জিনিস এই দুটোর কনসেপ্ট থেকে আসছে তোমাদের গড়বেগ। দেখো গড়বেগ মানেটা হচ্ছে সেই একই জিনিস, আগের বারের মতো, আগের বারে যেমন ওপরে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময় লিখেছি, এবারে লিখবো মোট সরণ বাই মোট সময়। একই জিনিস থাকবে, খালি অতিক্রান্ত দূরত্বের জায়গাতে মোট সরণ বসবে আর নিচে বসবে হচ্ছে মোট সময়। ঠিক আছে, ধরা যাক একটা বস্তু এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছে, ঠিক আছে, এর জন্য সরণ হয়েছে S1, টাইম লেগেছে T1। তারপরে আবার বি থেকে সিতে গেছে, তার জন্য সরণ হয়েছে S2, টাইম লেগেছে T2। তারপর সি থেকে ডিতে গেছে, সরণ হয়েছে S3, টাইম লেগেছে T3। আবার সি থেকে ডি থেকে ইতে গেছে, তখন সরণ হয়েছে S4, টাইম লেগেছে T4। তাহলে ওপরে কী বসাতে হবে? মোট সরণ। মোট সরণ মানে কি? মোট সরণ মানে যে সরণগুলো ঘটেছে সেগুলো লিখে দেবো, S1, S2, S3, S4 এগুলো ওপরে যোগ করে লিখে দেবো, অর্থাৎ S1 প্লাস S2 প্লাস S3
প্লাস হচ্ছে S4, এটা হচ্ছে ওপরে সরণগুলো বসলো, নিচে মোট সময়গুলো বসবে T1 প্লাস T2 প্লাস T3 প্লাস T4, অর্থাৎ T1 প্লাস T2 প্লাস হচ্ছে T3 প্লাস হচ্ছে T4, এটা হচ্ছে গড় বেগের ফর্মুলা। ঠিক আছে, তাহলে ওপরে বসাতে হবে মোট সরণ, নিচে বসাতে হবে মোট সময়, এটা হচ্ছে গড় বেগের ফর্মুলা। আশা করি তোমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার করাতে পারলাম। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে দেখো আমরা এখানে কি নিয়ে আলোচনা করলাম, আমরা এখানে আলোচনা করলাম এটা নিয়ে যে বেগ কি, দ্রুতি কি, ঠিক আছে, তাদের মাত্রা, তাদের একক, তাদের রাশিমালা, তাদের সমীকরণ সব কিছু নিয়ে আলোচনা করেছি। তারা কি রাশি, স্কেলার রাশি না ভেক্টর রাশি, সেগুলো নিয়ে আলোচনা করেছি। ঠিক আছে, তারপরে আমরা যেটা হচ্ছে সমবেগ, অসমবেগ, সমদ্রুতি, অসমদ্রুতি, গড় বেগ, গড়দ্রুতি, সমস্ত কিছু নিয়ে আলোচনা করেছি। একটা ভিডিওর মধ্যে এত কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়ে গেছে। দেখো, তাৎক্ষণিক বেগ আর তাৎক্ষণিক দ্রুতি বলে একটা জিনিস হয় যেটা খুব অল্প টাইমের জন্য হয়। সেই বিষয়টা মানে ধরো তাৎক্ষণিক দ্রুতি মানে কি, মানে ধরো তুমি হয়তো 10 সেকেন্ড গেছো একটা জায়গা থেকে একটা জায়গা থেকে আর একটা জায়গায় গেছো, যেতে হয়তো তোমার 10 সেকেন্ড সময় লেগেছে। তোমাকে বলতেই পারে 5 সেকেন্ডের মাথা তোমার বেগ কত ছিল, 5 সেকেন্ডের মাথা তোমার দ্রুতি কত ছিল। এইটা বার করবার জন্য, সেটা বার করবার জন্য আমাদের হচ্ছে ডেরিভেটিভকে কাজে লাগিয়ে বার করতে হয়। ওটা আমি ক্যালকুলাস শিখিয়ে তারপর আমি তাৎক্ষণিক বেগ এবং তাৎক্ষণিক দ্রুতির একটা ভিডিও একদম লাস্টের দিকে দিয়ে দেবো। সেটা হয়ে যাবে তোমাদের একদম পুরোপুরি টপিকটাকে ক্লোজ হয়ে যাবে ওখানে। আশা করি বুঝতে পেরেছো টপিকটা। তাহলে ওটা হচ্ছে তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক দ্রুতির জন্য একটা আলাদা ভিডিও দেবো, ওটার মধ্যে তোমাদের পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো আপাতত ওই তাৎক্ষণিক বেগ এবং তাৎক্ষণিক দ্রুতির ওপর অঙ্ক করাচ্ছি না। আমরা এখন যেটা করব অ্যাকচুয়ালি, যে অঙ্কগুলোর উপর ডিসকাশন হবে সেটা হচ্ছে নর্মালি যে বেগ বা নর্মালি যে দ্রুতি, ঠিক আছে, বা হচ্ছে তোমার সমবেগ মানে তোমার গড় বেগ, গড় দ্রুতি, এগুলোর উপর অঙ্ক আসে বেশিরভাগ। তোমরা খাতার মধ্যে যেটাকে স্টার দিয়ে ইম্পর্টেন্ট মার্ক করে রাখবে সেটা হচ্ছে এই গড় বেগটাকে আর গড় দ্রুতিটাকে। পরীক্ষাতে যে অঙ্কগুলো পাবে সেগুলো বেশিরভাগ অঙ্ক গড় বেগ বা গড় দ্রুতির ওপরেই কিন্তু আসবে। তাহলে সেই হিসাবে খাতার নোটটা মানে করবে, গড় বেগ এবং গড় দ্রুতির ওপর অঙ্ক আসার চান্স কিন্তু খুব বেশি। আশা করি তোমরা টপিকটা বুঝতে পারো। চলে আসলাম কোয়েশ্চেন নাম্বার 1-এ, এই বেগ আর দ্রুতির ওপর। ঠিক আছে, দেখো এটা বৃত্তপথের গল্প। তাহলে বৃত্তাকার পথে কিভাবে অতিক্রান্ত দূরত্ব বার করতে হয়, কী করে সরণ বার করতে আমি কিন্তু শিখিয়েছি একটু আগে। তাহলে সেই কনসেপ্ট দিয়ে কিন্তু আমি এই দুটো অঙ্ক করাবো, ভালো করে বুঝবে। ঠিক আছে, কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে যায় তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রেখে দেবো, সেটা সলিউশন করে আমাদেরকে দেখাবে। কি বলছে দেখো, বলছে একটা বস্তুকণা 7 সেমি ব্যাসার্ধের বৃত্তাকার পথে চলছে। তাহলে 7 সেমি ব্যাসার্ধের বৃত্তাকার পথ মানে এটা যদি একটা বৃত্ত হয়, বৃত্তটা কত সেন্টিমিটার ব্যাসার্ধের, বৃত্তটা হচ্ছে 7 সেন্টিমিটার ব্যাসার্ধের, মানে এই সেন্টার থেকে এই বৃত্তপথটার যে ব্যাসার্ধ সেটা হচ্ছে 7 সেন্টিমিটারের। ঠিক আছে, তাহলে 7 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তপথে চলছে, মানে এই একটা বৃত্তাকার পথ যেটার ব্যাসার্ধটা কত, 7 সেন্টিমিটার। 7 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তপথ এরকমভাবে ঘুরছে। ঠিক আছে, বলছে কণাটি 4 সেকেন্ডে বৃত্তাকার পথটির অর্ধেক অতিক্রম করে। অর্ধেক অতিক্রম করে, অর্ধেক অতিক্রম করে মানে কি, মনে করো এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছে এ, এখান থেকে ঘুরে অর্ধেক এসে এইখানে এসে থেমেছে, এইখানে এসে থেমেছে। তা দেখো এটার অর্ধেক এসছে, মানে এই বি পয়েন্ট এসে থেমেছে। ঠিক কিনা বলো, ঠিক কিনা বলো। এ থেকে এ অর্ধেক এসছে মানে কি, অর্ধেকটা এসছে। এ থেকেই অর্ধেকটা এসছে মানে কি, বি পর্যন্ত এসছে, এটাই তো অর্ধেক আসা বলে। ঠিক তো, তাহলে দেখো অর্ধেক এসছে মানে ও এখান থেকে ঘুরে এরম জায়গাতে এসছে, এইখান থেকে ঘুরে এরম জায়গাতে এসছে, এটাকেই আমরা বলবো অর্ধেক আসা। ঠিকঠাক আছে, এতটা অবধি বুঝতে পেরেছো? তাহলে অর্ধেক আসার জন্য তাহলে আমাকে একটা কথা বলো, ফার্স্টে আমাদেরকে কী বার করতে বলেছে, আমাদেরকে বলেছে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে গড় দ্রুতিও বার করতে হবে, গড় বেগও বার করতে হবে। তাহলে সবার আগে আমরা গড় দ্রুতি বার করব, কন্ডিশন 1-এর জন্য। তাহলে 1-এর একের দাগের অঙ্কটা সলভ করছি। তাহলে গড় দ্রুতি মানে আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি ওপরে হবে অতিক্রান্ত দূরত্ব আর নিচে কি হবে, নিচে হবে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব আর নিচে কি হবে, নিচে হবে হচ্ছে সময় হবে। অতিক্রান্ত দূরত্ব হবে ওপরে আর নিচে কি হবে, সময় হবে। ঠিক আছে, আচ্ছা অতিক্রান্ত দূরত্ব এখান থেকে এটাকে আমরা কি ধরে নিই, মানে অতিক্রান্ত দূরত্বকে ব্যাকা লাইনটাকে আমরা কি ধরতে বলেছি, এস ধরতে বলেছি। এই এস বার করার ফর্মুলা কি, এস = হচ্ছে আর থিটা। ঠিক আছে, অতিক্রান্ত দূরত্বটাকে আমরা ধরি হচ্ছে, দেখো আমরা যদি সাইডে অতিক্রান্ত দূরত্বকে ক্যালকুলেট করে নিই, অদু মানে কি অতিক্রান্ত দূরত্ব। দেখো অদু মানে কি অতিক্রান্ত দূরত্ব, এটা মানে আমরা কি জানি, এটা মানে হচ্ছে এস = আর থিটা। এটা আমরা লিখি তো, এস = আমরা কি লিখি, আর থিটা লিখি। এবার দেখো আর কত, আর হচ্ছে 7। তাহলে আমরা এখান থেকে যদি ক্যালকুলেশন করি, এসের জায়গায় এস থাকলো, আর এর মান হচ্ছে 7। থিটা বলতে কত, থিটা বলতে এখান থেকে এতটা হচ্ছে থিটা,
এ থেকে শুরু করে বি অবধি থিটা মানে কত ডিগ্রি, এ থেকে শুরু করে বি অবধি অর্ধেক বৃত্ত এসছে, এ থেকে শুরু করে বি অবধি 180 ডিগ্রি। আরে সিম্পল হিসাব তো, এইখান থেকে স্টার্ট করে এতটা অবধি অর্ধবৃত্ত, এখান থেকে এতটা অর্ধবৃত্ত, অর্ধবৃত্ত মানে কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে আমরা থিটার জায়গাতে কি 180 ডিগ্রি বসাবো? না 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 না, আমরা থিটার জায়গাতে কিসে বসাবো? রেডিয়ানে বসাবো। 180 ডিগ্রি মানে কত রেডিয়ান? পাই রেডিয়ান। তাহলে এখানে কত বসাবো? 7 পাই। কনসেপ্ট ক্লিয়ার এতটা অবধি? তাহলে এস এর মান কত বেরোলো? 7 পাই। এটা বেরোলো অতিক্রান্ত দূরত্ব। তাহলে অতিক্রান্ত দূরত্বের জায়গাতে লিখবো 7 পাই। এই 7 পাই আসার জন্য সময় কত নিয়েছে? 7 পাই আসার জন্য 4 সেকেন্ড সময় নিয়েছে। তাহলে 7 পাই বাই হচ্ছে 4। এটাকে ক্যালকুলেটারে মারবে, 7 এর জায়গায় 7 রয়েছে, পাই মানে কিন্তু এখানে লিখবে 22/7, কারণ এটা অলরেডি দেখো এস এর ভ্যালু 7 পাইতে চলে এসছে, পাইতে। আর এটা তো পাইতে চলে এসছে তোরে ভাই, ঠিক আছে। এখানে থিটার জায়গাতে পাই লিখেছো, ভালো কথা। এখানে এতটা অবধি কোণ ছিল, যখনই তুমি এখানে এই দুটো জিনিসকে গুণ করে দিচ্ছ, এসটা কিন্তু দৈর্ঘ্যের একক, ঠিক আছে, সেটা কিন্তু মিটারে চলে এসছে। তাহলে এখানে পাইয়ের জায়গায় কিন্তু আর 180 হবে না, এখানে পাইয়ের জায়গায় 22/7। এবার এখানের এই 7 আর 7 কেটে যাবে, নিচে 4 থাকবে, তাহলে 22/4 কাটাকুটি করবে, 2 দিয়ে গেল, তাহলে 11, নিচে থাকলো 2, 11/2 মানে 5.5। দেখো এটা কিসে ছিল? সেন্টিমিটার। তাহলে 5.5 সেন্টিমিটার। আর ইসে সময়ের এককটা নিচে তো সময়ের একক বসাতে হয়, তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড হবে। এটা হচ্ছে অ্যান্সার, সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে 5.5 সেন্টিমিটার পার সেকেন্ড, এটা হচ্ছে গড় দ্রুতি। বুঝতে পেরেছো? গড় দ্রুতি কী করে বার করে বুঝতে পেরেছো? এখান থেকে এটা আসার জন্য ওর যে দূরত্বটা সেটাকে বসালাম, ঠিক আছে। সেটা হচ্ছে তোমার অতিক্রান্ত দূরত্ব বার করার ফর্মুলা হচ্ছে S = r থিটা। এস এর জায়গাতে এস বসলো, আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত বলেই দেওয়া ছিল 7, তাহলে আর এর জায়গাতে 7 বসিয়েছি। থিটা মানে কত ডিগ্রি ঘুরেছে? 180 ডিগ্রি। 180 ডিগ্রি কি এখানে বসাতে পারবো? না, এখানে কি বসাতে হবে? রেডিয়ানে, মানে পাই বসাতে পারবো। তো এটাকে ক্যালকুলেট করে নিতে পারো চাইলে 7। এখানে পাই কিন্তু আর 180 বসানো হবে না, তাহলে 22/7, 7 কাটবে, অ্যান্সার হবে 22। বা তুমি চাইলে এইটাও করতে পারো, ডাইরেক্ট 7 পাই ক্যালকুলেটারে মারবে আর তার নিচে 4 বসাবে, 7 পাই/4 ক্যালকুলেশন করবে, 5.5 সেন্টিমিটার পার সেকেন্ড। এটা হচ্ছে তোমার গড় দ্রুতি বেরোবে। আশা করি কথাটা বুঝতে পেরেছো তো? অনেকের মনের মধ্যে কিটা খচখচ করছে আমি বুঝতে পারছি। এখানে পাইয়ের মান 180 হয়, এখানে আবার কেন পাইয়ের মান 22/7 হলো? আরে ভাই, থিটাটার জায়গায় যখন বসাচ্ছ সেটা হচ্ছে কোণ থাকছে। এবার তুমি যখন এই দুটোর মধ্যে যখন গুণ করছো, তখন এসটা তো দৈর্ঘ্যের একক, তখন আর পাইটা কিন্তু কোণ থাকছে না, তখন সেটা কিসে কনভার্ট হয়ে যাচ্ছে? সেটা দৈর্ঘ্যতে কনভার্ট হয়ে যাচ্ছে। তখন এখানে কিন্তু 22/7 বসিয়ে করতে হবে। বোঝা গেল কথাটা কি বললাম? হ্যাঁ, এবার অনেকে এটাও ভাবছো যে স্যার S = r থিটা না বসে আমি যদি 2πr ফর্মুলা দিয়ে করতাম, হতো না? অবশ্যই হতো। দেখো গোটা বৃত্তটা কত? 2πr, তার অর্ধেক গেছো, তার মানে তাহলে কি করতে হবে? তাহলে সেক্ষেত্রে করতে হতো অতিক্রান্ত দূরত্ব হতো 2πr বাই হচ্ছে 2। অতিক্রান্ত দূরত্ব কত হতো? গোটাটা হচ্ছে 2πr, যদি ঘুরে আসতে পুরো পরিধিটা 2πr, তার অর্ধেক গেছো মানে 2πr/2 হতো। তাহলে 2 আর 2 কাটতে, তাহলে পাই আর থাকতো। পাইয়ের জায়গাতে পাই থাকলো, আর এর জায়গাতে কত বসালাম? * 7। দেখো সেই 7 পাই আসছে। এইভাবে করলেও হতো, কিন্তু এইভাবে করাটা বেটার, কারণ অনেক অঙ্ক এমন ডিগ্রিতে দিয়ে দেবে না যে তোমার এই 2πr দিয়ে চট করে বার করতে পারবে না। সেটার জন্য এইটা দিয়ে করাটা, এই ফর্মুলাটা দিয়ে করাটা বেটার, ঠিক আছে। তোমরা এটা দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, কিন্তু এটা দিয়ে করাটা বেটার। তাহলে এটা বুঝতে পারলে? এইভাবে আমরা ফার্স্টের প্রথম ক্ষেত্রের যে দ্রুতিটা সেটা বার করতে পারলাম। এবার প্রথম ক্ষেত্রের গড় বেগটা বার করতে হবে। যাবে এখানে যখনই আমি লিখবো যে গড় বেগ, তখনই এটা হয়ে যাবে, ওপরে হয়ে যাবে সরণ, আর নিচে থাকবে হচ্ছে সময়। সরণ বার করার ফর্মুলা, বৃত্ততে সরণ বার করার ফর্মুলা সেটা হচ্ছে কি? সরণের ফর্মুলা হচ্ছে এটা, 2r sin θ/2। এটা হচ্ছে সরণ বার করার ফর্মুলা। নিচে সময় আছে, সময় মানে কত? সময় হচ্ছে 4 সেকেন্ড, তাহলে বাই দিয়ে 4। এতটা অবধি বুঝতে পেরেছো? এবার দেখো 2r রয়েছে, আর বলতে কত সেন্টিমিটার? 7। তাহলে এখানে লিখবো 2 এর জায়গাতে 2 লিখবো, আর এর জায়গাতে কত লিখবো? আর এর জায়গাতে লিখবো 7 ইন্টু সাইনের জায়গাতে সাইন লিখবো। থিটার মান কত? থিটা এখান থেকে এতটা এসছে মানে কত ডিগ্রি ঘুরেছে? 180 ডিগ্রি। তাহলে থিটার জায়গাতে হবে 180/2, আর তাকে বাই দিয়ে কত? তাকে বাই দিয়ে 4। এটা ক্যালকুলেশন করো, 2 দিয়ে 4কে কাটো, নিচে থাকে 2, ঠিক আছে। দেখো সাইন 180/2, সাইন 180/2 মানে সাইন 90, সাইন 180/2 মানে কত? সাইন 90 মানে 1 হয়ে যাবে। তাহলে 7 × 1 মানে 7 হচ্ছে, তাহলে ওপর হচ্ছে 7, নিচে হচ্ছে 2, মানে অ্যান্সার হবে 3.5। ক্যালকুলেটার মেরে করে নেবে, 3.5 হবে অ্যান্সার, ঠিক আছে। তাহলে এত কি হবে? এত এককটা কি থাকবে? সেন্টিমিটার পার সেকেন্ড। এটা হচ্ছে সরণ। তোমরা এইভাবে, আমি এইভাবে করেছি। তুমি যদি মনে করো না স্যার আমি এটুকু 7, 14, এটুকু, আমার সরণ কোনটা? এ থেকে বি এর মধ্যে সরণ বলতেই যে শর্টেস্ট ডিস্টেন্সটা এ আর বির মধ্যে, যেটা সরলরৈখিক দূরত্ব, ক্ষুদ্রতম সরলরৈখিক দূরত্ব, মানে এটা 7 আর এটা 7, 14। তাহলে সরণের জায়গাতে আমি লিখবো 14, আর সময়ের জায়গাতে লিখবো আমি 4। সিম্পল হিসাব করবো, আমার অ্যান্সার বেরোবে হচ্ছে 3.5। এটা করলেও হবে, ঠিক আছে, এটা করলেও হবে। দেখো সরণ বলতে কি? সরণ বলতে এ থেকে বি এর মধ্যে যেটা শর্টেস্ট ডিস্টেন্স, মানে 7 আর 7,
মানে 7 আর 7 14, ওই জন্য উপরে 14 লিখলাম, আর সময়ের জায়গাতে 4 লিখলাম, কাটাকুটি করবে 3.5 আসবে। ঠিক আছে, তো এইভাবে করলেও হবে, আর ফর্মুলা লাগিয়ে করলেও হবে, যেটা খুশি। তার ফর্মুলা লাগিয়ে কেন করতে বলছি, কারণ কিছু কিছু ডিগ্রি এমন দিয়ে দেবে যেটা চট করে করতে পারবে না, সেটার জন্য বললাম। তুমি যদি এইভাবে করো তাহলেও হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এটা গেল। ঠিক আছে, তাহলে দেখো একেরটা শেষ আমাদের। এবার 2 এর দাগের অঙ্কটাতে আসি। ঠিক আছে, 2 এর দাগের অঙ্কটাতে আসি। দেখো ভালো করে শুনবে জিনিসটা। দেখো এবার বলছে যে 10 সেকেন্ডে সম্পূর্ণ বৃত্তটা অতিক্রম করে। সম্পূর্ণ বৃত্তটা ঘুরে আসা মানে মনে করো এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছে, পুরোটা ঘুরে আবার এখানে ফিরে এসছে, তাহলে অতিক্রান্ত দূরত্ব কত হবে? তাহলে অতিক্রান্ত দূরত্ব হবে সেক্ষেত্রে তোমার গোটা বৃত্তটা যদি ঘুরে আসে তাহলে এস ইজিক্যাল টু আর থিটা, এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বার করার ফর্মুলা। এখান থেকে ঘুরে এখানে ফিরে আসছে, তাহলে অতিক্রান্ত দূরত্ব বার করার ফর্মুলা কি? এস ইজিক্যাল টু আর থিটা। এবার এস এর যে মানটা সেটা হচ্ছে, আর এর মান কত? আর মানে 7, তাহলে আর এর জায়গায় 7 লিখলাম। থিটা কতটা? এখান থেকে পুরো ঘুরে আসলে 360 ডিগ্রি, 360 ডিগ্রিকে আমরা 2 পাই দিয়ে লিখি। ঠিক তো, গোটাটা যদি ঘুরে আসে তার মানে 360 ডিগ্রি কোণ ঘোরা, তাহলে থিটার জায়গাতে কত লিখবো? 2 পাই, তাহলে 7 × 2 পাই থাকছে। তাহলে এটাকে যদি সলিউশন করো তাহলে এটা লিখতেই পারো এস ইজিক্যাল টু 7 দুগুণে 14, আর পাইয়ের জায়গাতে বসাতেই পারো 22/7, 7 আর 7 14 কাটলে 2 থাকলো, তাহলে এস এর যে মানটা দাঁড়ালো সেটা হচ্ছে তোমার 44 দাঁড়ালো। এটা হচ্ছে তোমার অতিক্রান্ত দূরত্ব বেরোলো 44। ঠিক আছে, এইটা এইভাবে বার করেছো। তুমি গোটা বৃত্তটাকে 2 পাই আর ধরেও বার করতে পারো, একই হিসাব। অনেকে ভাবছো যে স্যার অতিক্রান্ত দূরত্ব, স্যার কি অঙ্ক জানে না? অতিক্রান্ত দূরত্ব তো এইটাও বার করা যায়। এখান থেকে ঘুরে একবার একদম এখানে এসছে, তার মানে তার ফর্মুলা হচ্ছে 2 পাই আর, এটা দিয়েও বার করতে পারো। ঠিক আছে, তাহলে 2 এর জায়গাতে 2 থাকবে, পাইয়ের জায়গাতে 22/7, আর এর জায়গাতে 7, 7 7 কাটবে, তাহলে 22 আর 2 গুণ করলে 44। তুমি এভাবে করো অ্যান্সার 44, তুমি এভাবে করো অ্যান্সার 44, একই থাকবে। অতিক্রান্ত দূরত্ব বেরিয়ে গেল, অতিক্রান্ত দূরত্ব বেরিয়ে গেল। এবার গড় দ্রুতি বার করতে হবে। তাহলে গড় দ্রুতি মানে আমরা জানি ওপরে অতিক্রান্ত দূরত্ব যেটা এস সেটাকে বসাবো, নিচের সময় মানে টিটাকে বসাবো, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত? এইভাবে বার করলেও 44, এভাবে বার করলেও 44, তাহলে উপরে 44 বসাচ্ছি, নিচের সময়টাকে বসাচ্ছি 10, তাহলে 44কে 10 দিয়ে ভাগ করলে 4.4 অ্যান্সার হবে। এত কি হবে? এত হবে সেন্টিমিটার পার সেকেন্ড। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব গড় দ্রুতি দিয়ে বার করার ফর্মুলা। ঠিক আছে, এবার আসছি হচ্ছে গড় বেগ। দেখো গড় বেগ তো কিছুই হবে না, গড় বেগ 0 হয়ে যাবে, কারণ হচ্ছে এ মানে সম্পূর্ণ বৃত্ত ঘুরেছে। সম্পূর্ণ বৃত্ত ঘুরেছে মানে এ থেকে যাত্রা স্টার্ট করে আবার এতেই ফিরে আসছে, তাহলে সরণ কত? সরণ 0। তাহলে গড় বেগ যেটা হবে, গড় বেগ যেটা হবে সেটা হচ্ছে সরণ ওপরে আর নিচে হচ্ছে সময়। তাহলে সরণ কত হচ্ছে তোমরা আগে নিজেরাই বলো। এ থেকে যাত্রা শুরু করে আবার এতেই ফিরে এলো, সরণ কত? সরণ 0। তাহলে সরণের জায়গায় 0 বসালাম, সময়টাকে টি ধরে নিলাম, বা সময় তো দেওয়াই আছে 10, বসিয়ে দাও 10, কিছু আসে যায় না, 10 বসাও আর না বসাও অ্যান্সার তো তোমার 0ই আসবে, 0 মিটার পার সেকেন্ড, বা অ্যান্সার থাকছে না 0 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে গড় বেগ কত হয়ে গেল? গড় বেগ হয়ে গেল 0। ঠিক আছে, গড় বেগটা 0 হলো, কিন্তু গড় দ্রুতির মানটা থাকলো, কারণ যেহেতু অতিক্রান্ত দূরত্বের মান আছে তাই জন্য গড় দ্রুতির মান আছে। গড় বেগটা কেন 0 হয়েছে বুঝেছো? এ থেকে যাত্রা শুরু করে আবার এতেই ফিরে এসছে, তবেই তো সম্পূর্ণ দূরত্ব অতিক্রম করা বলে। সম্পূর্ণ বৃত্ত কখন বলবো? যখন এখান থেকে যাত্রা শুরু করে আবার এখানেই ফিরে আসবে। তার মানে সরণ কত হবে? এখান থেকে যাত্রা শুরু করে আবার এখানে ফিরে আসলে সরণ 0। তাহলে সরণের জায়গাতে 0, সময়ের জায়গাতে 10 বসানোলাম, আর না বসাও আর বসাও একই ব্যাপার, 0 অ্যান্সার বেরোচ্ছে। তাহলে গড় বেগের মান হচ্ছে 0। আশা করি কনসেপ্ট তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। গড় বেগ বার করলাম সেকেন্ডেরটার, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 2 এর জন্য, এইটার জন্য, আর আগের জন্য 1-এর জন্য তো আগেই করেছি। তাহলে এইভাবে আমরা 1-এর দাগেরটা 2-এর দাগেরটা করলাম। এবার দেখো তোমাদের স্ক্রিনের উপর একটা অঙ্ক উঠছে। অঙ্কটা এইটা উঠছে যে একটি কণা 35 সেমি ব্যাসার্ধের বৃত্তপথে গতিশীল। কণাটি বৃত্তাকার পথের 1/4 পরিভ্রমণ করে, 1/4 অতিক্রম করে, 2 সেকেন্ড সময় নেয় এটা করবার জন্য। ঠিক আছে, দেখো 1/4 করে মানে বুঝতে পারছো তো, গোটাটা যদি বৃত্ত হয় তার 1/4, তার 1/4 মানে কি? এতটা অবধি। ঠিক আছে, গোটাটা যদি 360 ডিগ্রি হয় তার 4 ভাগের 1 ভাগ। 1/4 মানে কি? গোটাটা 4 ভাগের বৃত্ত ধরলে তার 1 ভাগ, মানে 360 ডিগ্রির কে 4 দিয়ে ভাগ করতে, মানে 90 ডিগ্রি। মানে এটা তোমার কাছে একটা বৃত্ত ছিল, সেটাকে তুমি 4টে ভাগ করেছো এরকমভাবে, তাহলে তার 1 ভাগ কোনটা হচ্ছে? এটা। এই একটা ভাগ হচ্ছে এই 4টে ভাগের, এই যে 4টে ভাগ হয়েছে 1 2 3 4টে, এই 4টে ভাগের একটা ভাগ হচ্ছে এই ভাগটা, মানে এইটুকু জায়গার মানটা বার করতে হবে। তার মানে এইটার কোনটা কিন্তু তোমার ইনডাইরেক্টলি বলে দেওয়া আছে। এস ইজিক্যাল টু আর থিটা দিয়েও করতে পারো, তোমাদের যে বেসিক ফর্মুলা জানো সেটা দিয়েও করতে পারো। কি বলছে? বৃত্তাকার পথের 1/4 অতিক্রম করে, বৃত্তাকার পথের 1/4 অতিক্রম করে, মানে কতটা ঘুরেছে? 90 ডিগ্রি ঘুরেছে, এবং এটা ঘুরতে কত সময় নিচ্ছে? 2 সেকেন্ড। ঠিক আছে, আরেকবার কি বলছে?
সমগ্র বৃত্তাকার পথটা, সমগ্র মানে গোটা বৃত্তাকার পথটা ঘুরে এসছে, সেটা ঘোরার জন্য সময় নিয়েছে 10 সেকেন্ড, 10 সেকেন্ড সময় নিয়েছে। তাহলে গড় দ্রুতি আর বস্তুটার বেগ কত সেটা বার করতে বলছে, গড় দ্রুতি আর বস্তুটার বেগ কত বলছে। এই যে অঙ্কটা করালাম পুরো সেম টু সেম অঙ্ক, এটা করে আমাদের সোমস ক্লাসরুম যেটা ফেসবুক গ্রুপ আছে, আমাদের যেটা সোমস ক্লাসরুম ফেসবুক গ্রুপ আছে, সেখানে তোমরা পোস্ট করবে। এটার অ্যান্সারটা কত আমি বলে দিচ্ছি, এক্ষুনি শুনে নাও। দেখো একের দাগের যখন অঙ্কটা সলভ করব তখন দেখবে যে দ্রুতিটা পাবে 27.5, বেগটা পাবে 24.75, আর দ্রুতিটা পাবে 22 আর বেগটা পাবে 0, দুয়ের দাগটা যখন সলভ করবে। ঠিক আছে, কোশ্চেনটা ভালো করে ঠিকঠাক করে পড়বে। ঠিক আগের যে অঙ্কটা করেছি পুরোপুরি সেম টু সেম অঙ্ক। আমি দেখতে চাই যে তোমরা এখান থেকে বুঝে নিজেরা সলভ করে ধোঁয়া মেরে উড়াতে পারছো কিনা অঙ্কগুলো। ঠিক আছে, এখান থেকে বোঝার পর ওখানে পুরো তুড়ি মেরে ধোঁয়া মেরে উড়িয়ে দিতে পারছো কিনা। যদি এখানের অঙ্ক বুঝে পরীক্ষায় যে আমি যে এখানে যে অনুশীলনীর যে অঙ্কগুলো দেবো, এখানে যে অঙ্কগুলো আমি দেবো, সেগুলো যদি ওড়াতে পারো তাহলে বুঝবো তোমাদের কাছে কোর কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। তাহলে আমি বুঝবো যে তোমাদের কাছে অ্যাকচুয়াল কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে। ঠিক আছে, তোমরাও তখন নিজেরা কনফিডেন্ট হবে, হ্যাঁ স্যার যেভাবে বুঝিয়েছে তারপরে আমাদেরকে এই বৃত্ত রিলেটেড যে অঙ্ক দিক পুরো ধোঁয়া মেরে উড়িয়ে দেবো একদম, কোনো একদম কিছু নেই, পুরো ধোঁয়া উড়িয়ে দেবো একদম। ঠিক আছে, সেই কনসেপ্টটা যেন তোমাদের কাছে ক্লিয়ার হয়, ওর জন্য আমি একের দাগের একটা অঙ্ক করিয়েছি, পুরো সেম টু সেম অঙ্ক আমি এখানে দিয়েছি, শুধুমাত্র ডেটাগুলো চেঞ্জ করে দেওয়া আছে। তোমরা S = r দিয়ে করতে পারো, তোমরা ছোটবেলা থেকে বেসিক যে ফর্মুলা জেনে আসছো 2πr, সেটা দিয়ে করতে পারো, যা খুশি করতে পারো, দুটোভাবেই অঙ্ক মিলবে। S = r কেন এলো আর 2r sin θ/2 কেন এলো, এটা কিন্তু আমি আগের অতিক্রান্ত দূরত্ব এবং সরণের ভিডিওতে কিন্তু আমি আলোচনা করেছিলাম। সেই ভিডিওটা যদি ভালো করে দেখো তাহলে কিন্তু তোমরা জানতে পারবে। তো আজকের ভিডিও এখানেই শেষ, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।